আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মূলত গত ক্লাসের ডাটা ছিল এইটা। আচ্ছা, এখানের মধ্যে আমরা আজকে নতুন একটা কাজ করব। সেটা হলো নতুন একটা অ্যাড অন। যেমন গত ক্লাসে আমরা একটা অ্যাড অন, আমরা মানে এটার একটা অ্যাড অন আমরা জানলাম, মানে এক্সটেনশন। সেটা হলো সাবলাম টেক্সট কি ম্যাপ। এই যে এটা ইনস্টল করে ইউজ করলে আপনারা বেশ কিছু কি ম্যাপ এক্সাম্পলটা আপনারা পাবেন। হ্যাঁ, তো মানে কিভাবে এই যে ক্লাসের নামগুলো এগুলো আস্তে আস্তে এগুলো জেনে যাবেন। মানে কিভাবে আমরা কি বলে এটাকে, মানে ক্লাসের নামগুলো আলটিমেটলি কিভাবে সুন্দর করে লিখতে পারি। যেমন ডট দিয়ে একটা লিখলেই একটা ক্লাসের নাম জেনারেট করে ফেলে। হ্যাঁ, আবার কোনো একটা ট্যাগ লিখলাম স্প্যান, এখানে যদি আমরা স্প্যানের একটা ক্লাস দিতে চাই, ধরেন ক্লাসের নাম ডেমো, এটা লিখলেই এখানে চলে আসতেছে। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আমরা গত ক্লাস পর্যন্ত দেখছি। হ্যাঁ, এখন আমরা কিন্তু এখানের মধ্যে আরো সুন্দর একটা স্ট্রাকচার নিয়ে আসবো। আরেকটা কাজ করব, লাইভ সার্ভার। লাইভ সার্ভারটা কিরকম, এই যে দেখেন আমি রাইট ক্লিক করলে এই যে এখানের মধ্যে আপনার টেমপ্লেটের মধ্যে রাইট ক্লিক করে যখন করবেন তখন দেখেন যে ওপেন উইথ লাইভ সার্ভার। ঠিক আছে, ওপেন উইথ লাইভ সার্ভার এইখানে ক্লিক করলে দেখেন যে এটা এখানের মধ্যে চলে আসছে। তার মানে আমাদের এখানে এসে বারবার এখানে এসে রিলোড করতে হবে না। এখানে দেখেন ইউআরএলটা একটা সার্ভার রিলেটেড একটা ইউআরএল হয়ে গেছে, মানে আপনার পিসিতে একটা সার্ভার ইনস্টল করে ফেলবে, লাইভ সার্ভার। সো আমি যদি ধরেন এখানের মধ্যে লিখি হলো টু, মনে করেন এখানে টু লিখলাম, আমি কিন্তু ব্রাউজার এখনো রিলোড করি নাই, মানে এখানে এখনো ক্লিক করি নাই। দেখেন এখানে কিন্তু টু চলে আসছে অটোমেটিক। হ্যাঁ, মানে আমি একটু এক্সাম্পল দেখাই। মনে করেন এখানের মধ্যে আমি এই যে এই বক্সের ভিতরে, সার্ভিস বক্সের ভিতরে ধরেন হ্যালো লিখলাম, সেভ দিলাম, এই দেখেন হ্যালো চলে আসছে। হ্যাঁ, আমি এখানে S2 লিখে হ্যালো লিখলাম, দেখবেন এখানের মধ্যে যে ডিফল্ট চলে আসছে। হ্যাঁ, সো এইটা কিভাবে আনা যায় এটা আমাদেরকে একটু জানতে হবে। সো এটা আমরা এই যে সেম ভাবে এক্সটেনশনে যাব, এখানে লিখবো লাইভ সার্ভার। ঠিক আছে, প্রথমের দিকে দেখায় নাই, এখন আপনারা বেসিক ট্যাগগুলো সম্বন্ধে জানেন। এখন এই যে লাইভ সার্ভার, এখানে লাইভ সার্ভার লিখলেই চলে আসবে এই যে লাইভ সার্ভার, এই যে এটা আসবে এই যে ওয়াইফাইয়ের মতন। এখানে যখন আসবে, আসার পর আমার এটা তো ইনস্টল করা, আপনি জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করলেই তখন আপনার এই যে রাইট ক্লিক করলে এই যে এই অপশনটা পাবেন। আশা করি এটা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আমরা আজকের ক্লাসে আমরা ভবিষ্যতের একটু বিষয়াদিগুলো দেখব। তো প্রথম অবস্থায় এই যে এখানে দেখেন আমাদের অনেকগুলা কিন্তু জিনিসপত্রগুলো কিন্তু মিসিং, যেহেতু আমরা এমএট ইউজ করতেছি অলরেডি। এমএট বলতে হলো এই যে এটাকে, এই যে সাবলাইম টেক্সট কি ম্যাপ, যেটা এই যে আমি মূলত এটা ইউজ করি, তাই আপনাকে ওইটা বললাম আর কি। আপনারা অন্যগুলাও অনেক ইউজ করতে পারেন, অনেক কি ম্যাপ আছে। হ্যাঁ, সো এই যে এইটা যে ইউজ করতেছি, এটার কারণে আমরা ডিফল্ট আরও অনেকগুলো অপশন আমরা খুঁজে পাবো। সো আমি যদি এগুলাকে ফেলে দিই, দেখেন এখানে তেমন কোনো অপশন কিন্তু আমরা এখানে ইউজ করি নাই। হ্যাঁ, সো এটাকে যদি আপনি ফেলে দেন, ফেলে দিয়ে আপনি যদি এখানে লিখেন HTML, শুধু HTML। হ্যাঁ, সো HTMLটা কিন্তু এখন 5 ভার্সন। হ্যাঁ, সো আপনি যদি শুধু HTML দেন তাহলে এরকম হবে। আর যদি আপনি লেখেন শুধু HTML কুলন 5, এটা যদি লেখেন তাহলে দেখেন আপনাকে টোটাল একটা এনভায়রনমেন্ট এটা আপনাকে দিয়ে দিবে, মানে একটা HTML লেখার জন্য যা যা দরকার সেটা আপনাকে দিয়ে দিবে। তো প্রথম অবস্থায় দেখেন এখানে মধ্যে লিখতেছে ডক টাইপ HTML, মানে এই ডকুমেন্টটা আসলে কোন টাইপের এটা এখানের মধ্যে দেওয়া আছে। ডক টাইপটা হলো HTML এর। হ্যাঁ, এখানের মধ্যে দেখেন HTML ট্যাগের ভিতরে হচ্ছে ল্যাং ইকুয়াল টু ইএন, এর মানে হচ্ছে এটা মানে হচ্ছে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আর ইএন মানে হচ্ছে ইংলিশ, মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজের উপরে কন্টেন্টটা লিখতেছি। হ্যাঁ, এটা ইএন দেওয়া আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে মেটা UTF-8, মানে কোন টাইপের ক্যারেক্টার সেট আমরা ইউজ করতেছি। UTF-8 টাইপের ক্যারেক্টার সেট আমরা এখানে লিখতেছি। এটা কমনলি সবগুলা ওয়েবসাইটের মধ্যে মূলত ইউজ করতে হয়। আচ্ছা, এখানের মধ্যে দেখেন মেটা নেম ভিউপোর্ট, এই যে মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল এত। এটার মানে হচ্ছে যে আমরা যখন ওয়েবসাইটের রেসপন্সিভগুলো করব তখন আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি না থাকে তাহলে রেসপন্সিভটা ঠিকভাবে কাজ করে না। রেসপন্সিভ মানে হচ্ছে ধরেন আপনার বড় লার্জ ডিভাইসে যেটা আমরা ডিজাইন করি বা ইয়ে করি, সেটা মোবাইল ডিভাইসে, সেটা আপনারা HTML কোর্সের মধ্যে গেলে পাবেন। হ্যাঁ, রেসপন্সিভ করা কীভাবে করতে হয় না করতে হয়, তো এইটা। তারপরে হচ্ছে এখানে দেখেন টাইটেল, এগুলো সব কিছু আমাদের এইটার সম্বন্ধে জানা আছে, শুধু এই দুইটার সম্বন্ধে জানা ছিল না। এখন আমাদের এই বডির ভিতরে আমাদের মূলত কন্টেন্টগুলো লিখতে হবে। হ্যাঁ, যেমন এখানের মধ্যে যদি লিখি হ্যালো, যদি সেভ করি তাহলে দেখেন এইখানের মধ্যে অনলি এই হ্যালোটাই এখানের মধ্যে চলে আসছে, এই যেটা। হ্যাঁ, আমরা যদি এখানে লিখি হ্যালো হাই, তাহলে এখানে দেখবো আমাদের সেটাই কিন্তু এই যে চলে আসছে। আচ্ছা, এখন আমরা বুটস্ট্র্যাপের ডাটা নিয়ে কাজ করব। তো বুটস্ট্র্যাপের ডাটাটা কীরকম, বুটস্ট্র্যাপটা মূলত কি,
যেমন আমরা যখনই কোনো টেমপ্লেট বানাবো বা যখন আমরা টেমপ্লেট নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের একটা ফ্রেমওয়ার্ক নিয়ে মূলত কাজ করতে হয়। মানে ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করলে হয় কি, ডিজাইনগুলো অ্যাপ্রোপ্রিয়েটভাবে মানে খুব ফাস্ট করা যায়, মানে কাস্টমভাবে অনেক সিএসএস না করেও অনেক কিছুই করা যায়। এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্কের মাধ্যমে কাজ। যেমন আমরা ওয়ার্ডপ্রেস যেটা করব, ওয়ার্ডপ্রেস যদি আমরা শুধু র পিএসপি দিয়ে করতাম, মানে কাস্টমভাবে যদি ওয়ার্ডপ্রেসটা যদি মানে ওয়ার্ডপ্রেসের যে ফাংশনালিটি এটা যদি কাস্টমভাবে ডেভেলপ করতে যেতাম, তাহলে আমাদের আসলে 5-6 মাসেও আমাদের কোর্সটা শেষ হতো না। ঠিক আছে? তো ওয়ার্ডপ্রেসের মধ্যেও এরকম বাই ডিফল্ট অবস্থায় কিছু বানানো আছে, যেই বানানো জিনিসটা দিয়ে আলটিমেটলি আপনি বিভিন্ন ধরনের অপশন ডাইনামিক করতে পারবেন। ঠিক এমনইভাবে বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সিএসএস এর এটা না, বুটস্ট্র্যাপ। এই যে বুটস্ট্র্যাপ লিখে সার্চ করলে দ্য মোস্ট পপুলার HTML CSS JS লাইব্রেরি। হ্যাঁ, সো আপনি যদি এখানে ক্লিক করেন, বর্তমান ভার্সন হচ্ছে 5.3, এটা লেটেস্ট। আমরা লেটেস্ট ভার্সনই কাজ করবো। যে বিল্ড ফাস্ট রেসপন্সিভ উইথ বুটস্ট্র্যাপ, মানে এই ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা মূলত মানে অনেক ফাস্ট অনেক লেআউট টেআউট করে ফেলতে পারবো। হ্যাঁ, এখানের মধ্যে আমরা যদি এখন কাজ করতে চাই, তাহলে এটার জন্য এই যে ডাউনলোডে যাব, এই যে দেখেন কারেন্টলি 5.3.8, এটা এখান থেকে ডাউনলোড করব। মানে এটার সিএসএস এবং জেএস ফাইলটা ডাউনলোড করব। এই যে এখান থেকে ডাউনলোড সিএসএস এবং জেএস, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গাটার মধ্যে আমরা এই যে সোর্স ফাইলগুলো পাবো। সো প্রথমে আমরা সিএসএসটা নিই, এইখান থেকে আমরা বুটস্ট্র্যাপ এই যে মিন সিএসএস যেটা, এই যে মিন, হ্যাঁ এই যে মিন সিএসএস যেটা, এটা আমরা কপি করব। অথবা আমরা নর্মালটাই কপি করি, তারপরে এটাকে কীভাবে কাস্টমাইজ করা যায়, কীভাবে করা যায়, এগুলো আমরা দেখবো। এখান থেকে নর্মালটাই নিলাম, পরে আমি নর্মালি মিনিফাইড সিএসএসটা নিতে হয়। মিনিফাইড সিএসএস এর মানেটা হচ্ছে একদম কমপ্রেস করা, সিএসএসগুলো সব এক লাইনে করা। হ্যাঁ, আর মিনিফাইড ছাড়া হচ্ছে নর্মালাইজ সিএসএস। আচ্ছা, বুটস্ট্র্যাপ সিএসএসটা নিব এবং বুটস্ট্র্যাপের যে জেএসটা সেটাও নিব। এই যে বুটস্ট্র্যাপ বান্ডেল জেএস, যেটা বুটস্ট্র্যাপের মিনিফাইড জেএস নিলে অসুবিধা নাই, কারণ এই জেএসটা আমরা এখানে এডিট করব না। সো এইখানের মধ্যে আমরা একটা জেএস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। জেএস নামে ফোল্ডারের মধ্যে জেএসটা আমরা এখানে কল করব। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই জায়গার মধ্যে সিএসএসটা কল করব। লিঙ্ক, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে লিঙ্ক স্টাইল রিলেশনশিপ, এটার মধ্যে আমরা সিএসএস এর মধ্যে আমাদের দিব বুটস্ট্র্যাপ সিএসএস, এবং আরেকটা সিএসএস কল করব, সেটা হলো স্টাইল সিএসএস। আচ্ছা, এটা করলাম। আর জাভাস্ক্রিপ্ট কল করতে হলে একদম বডির উপরে জাভাস্ক্রিপ্ট কল করবেন। এখানে কল করলেও হবে, বাট আসলে প্রপার নিয়ম হচ্ছে জাভাস্ক্রিপ্টগুলোকে একদম নিচে কল করা। হ্যাঁ, যে এখানের মধ্যে জাভাস্ক্রিপ্ট কল করতে গেলে সিএসএস যেরকম আমরা লিঙ্ক দিয়ে রিলেশন কল করছি, এখন আমাদের জাভাস্ক্রিপ্টগুলো কল করতে হলে স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে কল করতে হবে। যে স্ক্রিপ্টের মধ্যে মূলত দেখেন জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ, সো এখানের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো এটার মধ্যে এসআরসি দিব, এই এসআরসির মধ্যে আমাদের জেএস ফোল্ডারের মধ্যে আমাদের বুটস্ট্র্যাপের ফাইলটা এখানের মধ্যে আছে। খেয়াল করে দেখেন, স্ক্রিপ্ট এসআরসির মধ্যে এখানে যেমন আমরা এইচআরইএফ এর মধ্যে আমরা লিঙ্ক ক্রিয়েট করছি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এসআরসির মধ্যে লিঙ্ক ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এতটুকু আমাদের এখানের মধ্যে কাজ। তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস বুটস্ট্র্যাপের দুইটাই কল করা হয়ে গেল। এখন আমরা এখানের মধ্যে কিছু কাহিনী দেখব। এগুলো আমাদের আসলে দেখে লাভ নাই, এখানে সে ডকুমেন্টেশনের মধ্যে বলতেছে যে তুমি এখান থেকে জাভাস্ক্রিপ্ট মানে বুটস্ট্র্যাপের সিএসএসটা কল করো এবং বুটস্ট্র্যাপের বান্ডেল জেএসটাও তুমি এখানে কল করো। আমরা কল করে দিছি, ঠিক আছে। মানে আমরা সিডিএন লিঙ্কটা নেই না, আমরা ডাউনলোড করে ডিরেক্ট আমাদের ফাইলের মধ্যে রাখছি। হ্যাঁ, আচ্ছা, ইনভার্টোতে কিন্তু এরকম সিডিএন লিঙ্ক অ্যালো করে না। হ্যাঁ, এই জন্য আমরা ডিরেক্ট ডাউনলোড করে ইউজ করছি। আচ্ছা, তো এখানের মধ্যে কন্টেন্ট এইটা সেটা এগুলো আছে, এগুলো আসলে দেখে আমাদের আসলে লাভ নাই। হ্যাঁ, আমরা মূলত একটু নিচে যাব, হচ্ছে এই যে এখানের মধ্যে এই যে ব্রেক পয়েন্টের মধ্যে আসবো। ঠিক আছে, এই যে ব্রেক পয়েন্ট মূলত এই যে কাস্টমাইজার, এই যে এইখান থেকে এই যে লেআউটের মধ্যে ব্রেক পয়েন্ট, এই যে এই জায়গা থেকে এই যে লেআউটের এই যে ব্রেক পয়েন্ট, হ্যাঁ এই জায়গা থেকে মূলত আমরা শুরু করব। আপনারা তো এখনও, আপনাদেরকে তো আমি রেসপন্সিভ দেখাই নাই। রেসপন্সিভটা আসলে দেখবেন আমাদের HTML কোর্সের মধ্যে। হ্যাঁ, আমরা যখন এখানের মধ্যে যাব, এই জায়গার মধ্যে যখন আপনারা বেসিক HTML, এখন রেসপন্সিভ নিয়ে কোনো চিন্তাই করা দরকার নাই। রেসপন্সিভটা তখন করবেন যখন HTML CSS এই বিষয়গুলো আপনাদের বেসিকটা জানা হয়ে যাবে, তখন আপনারা রেসপন্সিভের বিষয়টা নিয়ে আলোচনা মানে ভিডিওগুলো দেখলে তখন হয়ে যাবে। এখানের মধ্যে কি আমরা রেসপন্সিভের কয় নাম্বার মডিউলের মধ্যে আছি, এই যে
এই যে রেসপন্সিভ স্টার্ট, এই যে 7 নাম্বার মডিউল থেকে রেসপন্সিভ, তার মানে আপনারা বুঝেন যে রেসপন্সিভটা কখন শুরু হবে। তার মানে আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করে 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 7 নাম্বারে যখন আসবেন তখন আপনারা রেসপন্সিভের টপিক পাবেন। এখন রেসপন্সিভ নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই, এখন আপনাদের শেখার সময়। মানে রেসপন্সিভটা হলো ওয়েব ডিজাইন মানে সিএসএস গুলো জানার পরে তারপরে রেসপন্সিভ, আগেই রেসপন্সিভ না। হ্যাঁ, আচ্ছা, তবু আমি একটা বিষয় বলি যে আমরা যে ওয়েবসাইটগুলো তৈরি করি প্রত্যেকটা ওয়েবসাইটেরই কিন্তু বিভিন্ন ধরনের ডিভাইস থাকে। হ্যাঁ, কীরকম ডিভাইস? ধরেন আমরা এখন যে বড় ডিভাইসের মধ্যে আছি, এই ডিভাইসটা আলটিমেটলি হলো লার্জ ডিভাইস, মানে একদম বড় এক্সেল ডিভাইস, একদম এক্সট্রা এক্সেল। হ্যাঁ, সো এটার উইথটা কত? 1920 1080। এটা হলো একদম লার্জ ডিভাইস, মনে করেন আমাদের মনিটরের এখানে বর্তমানে আছে। এই লার্জ ডিভাইসের নিচেও কিন্তু কিছু ডিভাইস আছে, যেমন কিছু কিছু জনের মনিটর কিন্তু এরকম ছোটও থাকে, এই যে এরকম, ঠিক আছে, এই যে এতটুকু ছোট থাকে, 1400 পিক্সেল বা 1366। এইগুলা ডিভাইসকে কি বলা হয় এখানের মধ্যে দেখেন, এই যে দেখেন, এই যে এক্সট্রা লার্জ ডিভাইস, এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ইউজ করছে, এই যে ডাবল এক্সেল। হ্যাঁ, একটা মানে ক্লাসের নাম তারা মানে বোঝাবে আর কি, ক্লাস প্রিফিক্স এটা ইউজ করবে, যে ডাবল এক্সেল। ডাবল এক্সেল মিনিং হচ্ছে 1400 ডিভাইস থেকে এর সমান অথবা এর অনেক বড়। 1400 ডিভাইসের বড় যদি হয় তার মানে আমাদের এই ডিভাইসটা হলো 1900, তার মানে এই ডিভাইসটা হলো ডাবল এক্সেল টাইপের ডিভাইস, মানে বড় ডিভাইস। আর এখানের ক্ষেত্রে দেখেন বলতেছে এক্সেল ডিভাইস, হ্যাঁ, এই যে এক্সট্রা লার্জ, মানে এটা হচ্ছে একটা ব্রেক পয়েন্ট, মানে আমাদের ডিভাইস শনাক্তকরণের জন্য। হ্যাঁ, সো দেখেন এখানের মধ্যে বলা আছে কি 1200 বা তার চাইতে বেশি, তার মানে অবশ্যই 1400-র নিচে 1200 এর উপরে যদি কোনো ডিভাইস হয় সেটার ক্ষেত্রে আমরা ক্লাস বেস ইউজ করবো কল এক্সেল। ঠিক একইভাবে 992 থেকে 1200 পর্যন্ত যদি কোনো ডিভাইস হয় তাহলে তার ক্লাস আমরা ইউজ করবো এলজি। আর 700 মানে ক্রমানুপাতিক 768 থেকে যদি 991 পর্যন্ত কোনো ডিভাইস হয় তাহলে তার ক্লাস আমরা ইউজ করবো এমডি। হ্যাঁ, এগুলো দেখাবো কিভাবে ইউজ করতে হয়। আর 576 থেকে 768 পর্যন্ত যে ডিভাইস সেটা হলো এসএম। আর 576-এর নিচে যে ডিভাইসটা আছে এইটার মধ্যে কোনো নামই নাই, এটা কোনো নাম ইউজ করা না করলেও আলটিমেটলি সেটা সে ধরে নেবে যে মোবাইল ডিভাইসের জন্য কাজ করা হচ্ছে, মানে এগুলা এই দুইটা হচ্ছে মোবাইল ডিভাইসের জন্য। আচ্ছা, এগুলো মূলত কিভাবে ইউজ করব এটা আমরা একটু দেখি। এগুলো হচ্ছে মিডিয়া কোয়েরি, এখন আপাতত এটা নিয়ে আমরা আলোচনা করব না। এটা আমাদের HTML যেই মানে কোর্সটা দিয়ে রাখছি এখানে আমরা ডিটেলস আলোচনা করছি, ওইখান থেকে আপনারা দেখলেই বুঝে যাবেন। এরপরেও ওখানে যখন না বুঝবেন তখন তো আমি অবশ্যই কোর্স চালানোর সময় তো অবশ্যই আসি। হ্যাঁ, আচ্ছা, কন্টেইনার, গত ক্লাসে আমরা কন্টেইনার নিয়ে আলোচনা করছি। কন্টেইনার, এই যে এখানের মধ্যে আমরা কন্টেইনার লিখেছিলাম 1200 পিক্সেল বা সামথিং এলস। হ্যাঁ, এইখানের মধ্যে খেয়াল করে দেখেন তারা কন্টেনার অনেকগুলা কন্টেনার বানাইছে, ঠিক আছে। একটা কন্টেইনার দেখেন, এটা হলো ডিফল্ট কন্টেনার, এটা হচ্ছে ধরেন এক্সট্রা স্মল, এটা হচ্ছে মোবাইল ডিভাইসের মধ্যে কন্টেনারের উইথটা নর্মালি 100% পাবে। এরপরে হচ্ছে স্মল ডিভাইস যেটা মানে কল এসএম যে ডিভাইসটা, এই যে একটু আগে যে আমরা দেখলাম এই যে এসএম ডিভাইস যেটা, সেটার মধ্যে 500 এত, মানে এখন এটা সম্বন্ধে আমি ডিটেলস আলোচনা না করি, এখন অনেকেই এটা বুঝবেন না। আমি মূলত বুটস্ট্র্যাপটা ইউজ কেসটা কীভাবে করব এটা আমরা দেখি। নর্মালি কন্টেনারের উইথটা হলো 1320 পিক্সেল মানে বুটস্ট্র্যাপের ক্ষেত্রে, কিন্তু আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা অনেক সময় এই কন্টেনারটাকে ছোট বড় করতে পারবো, মানে প্রজেক্টের উইথ অনুসারে। যেমন মনে করেন আমরা যদি আমাদের এই প্রজেক্টে যাই, আমাদের কোর্সের ওয়েবসাইটে যদি যাই, তাহলে কি করব, এই যে এইখান থেকে যদি আপনি কন্টেনারের উইথটা দেখেন এইটাকে বলা হয় কন্টেইনার। তো এটা হলো 1170। হ্যাঁ, এটা যদি আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই যে দেখেন একটা কন্টেইনার আছে, তো এই কন্টেনারের উইথটা এখানে 1200 পিক্সেল। তো এখানের মধ্যে 1200 পিক্সেল হওয়ার 1200 পিক্সেল, বাট এখানে 1170 কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখেন কন্টেনারের এইখানে একটা প্যাডিং আছে, এইখানে একটা প্যাডিং আছে, তার মানে এখানে 15 পিক্সেল, এইখানে 15 পিক্সেল, তার মানে এখানে 15 পিক্সেল আর এখানে 15 পিক্সেল গিয়ে আমাদের এই যে সাদা অংশ যতটুকু এইটা হচ্ছে আমাদের কন্টেনারের লেআউট, তার মানে এইটা হচ্ছে আমাদের 1170-এর মধ্যে এই কন্টেনারটা থাকতেছে। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমরা যতটুকু কন্টেনার আমরা রাখতে যাচ্ছি তার মানে 30 পিক্সেল বেশি থাকতে হবে। মনে করেন এখানের মধ্যে 1320 আছে, তার মানে এখান থেকে যদিও বুটস্ট্র্যাপের মধ্যে 24 পিক্সেল এই করে, তাহলে 24 পিক্সেল এখানে কম পাবে, যা থাকবে তার সাথে 24 পিক্সেল। আচ্ছা, এইটা এই যে আমরা কন্টেনারটাকে এইভাবে লিখতে পারি। আমরা মনে করেন কন্টেনার একটা লিখি, ধরেন আমরা এখানের মধ্যে লিখি ক্লাস কন্টেইনার। হ্যাঁ, এই কন্টেনারের মধ্যে ধরেন আমরা এখানে একটা ইমেজ নেই, ইমেজ এস img,
আইএমজির মধ্যে ধরেন আমাদের স্লাইডার 1 জেপিজি নামে একটা জেপিজি নিলাম। এখন যদি আমরা এখানে দেখি, খেয়াল করে দেখেন বড় করে একটা ইমেজ চলে আসছে। আমরা কিন্তু কোনো উইথ বা সামথিং এলস কিছুই দেই নাই, হ্যাঁ, উইথ বা সামথিং এলস কোনো কিছুই করি নাই, বাট এটা কিন্তু টোটালটা পেয়ে গেছে। দেখেন এখন এই যে এখানের যে আমাদের কন্টেইনারটা একটু আগে যে দেখালাম 1320, দেখেন এখানের মধ্যে লেখা আছে ম্যাক্স উইথ, এই যে কন্টেইনারের উইথ এখানে কত আছে 1320 পিক্সেল। হ্যাঁ, এই যে এখানে দেখেন একটা এই যে প্যাডিং আছে, এখানে একটা প্যাডিং আছে, তার মানে প্রত্যেকটা কন্টেইনারের লেফট এবং রাইটে একটা প্যাডিং আছে। তো বুটস্ট্র্যাপ 5 এর মধ্যে এই প্যাডিংটার একটা মাত্রা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কি 1.5 আরইএম। তো আমরা যদি গুগলে সার্চ করি যে 1.5 আরইএম ইকুয়াল টু পিক্সেল, ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন এটা হলো 24 পিক্সেল। হ্যাঁ, মানে এটাও একটা মানে পরিমাপক। 1.5 আরইএম পিক্সেল যেমন একটা পরিমাপক, মানে রেশিও মাপার জন্য এই 1.5 আরইএমও একটা পরিমাপক, মানে 1 আরইএম ইকুয়াল টু হলো 8 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এখানে খেয়াল করে দেখেন যে আমাদের এখানে বলা আছে কি বিএক্স গাটার, আপনাদেরকে তো এই ভেরিয়েবলটা দেখা নেই। জি, 1 REM maybe what 16 pixel. বুঝি নাই। 1 REM maybe 16 pixel 16 pixel. হ্যাঁ, 16 পিক্সেল, সরি, 1 আরইএম ইকুয়াল টু 16 পিক্সেল। তাহলে মনে করেন 16 পিক্সেল, তো তাহলে 1.5, তাহলে 1.5 এর হচ্ছে 0.5 এর হলো 8 পিক্সেল, তাহলে 16 আর 8 হলো 24, এই যে 24 পিক্সেল। আচ্ছা, এটা গেল। তাহলে এই যে 1.5 আরইএম2 এখানে হলো। হ্যাঁ, এখন এই যে আমরা কিন্তু সিএসএস এর ভেরিয়েবলটা দেখাই নাই, এই সিএসএস এর ভেরিয়েবলটা আপনারা আমাদের ক্লাসের মধ্যে কিন্তু পাবেন, এই যে এই ক্লাসটার মধ্যে, এই ক্লাসের এই ভিডিওর মধ্যে পাবেন। ওকে, আর কয়েকটা ক্লাস পরে সিএসএস এর ভেরিয়েবল সম্বন্ধে জানবেন, আচ্ছা, যখন আপনারা প্র্যাকটিস করবেন আর কি। আচ্ছা, তো এখানের মধ্যে দেখেন যে 1.5 আরইএম, হ্যাঁ, এখানের মধ্যে প্যাডিং রাইট এবং প্যাডিং লেফট বলে একটা সিএসএস আছে। এটার মধ্যে দেখেন যে ক্যালকুলেট করা আছে যে ভার, মানে এখানে যে আমাদের ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলটাকে ভারের মধ্যে রাখা হয়েছে। হ্যাঁ, এই যে ভারের মধ্যে ইনটু 0.5, মানে ওয়ান কাইন্ড অফ, মানে ওই যে প্যাডিং যেটা দেওয়া আছে 1.5 আরইএম, এটাকে আলটিমেটলি 2 দ্বারা ভাগ করলে যা হয়, এখানে তারা 0.5 দিছে। 0.5 না দিয়ে যদি এখানে স্ল্যাশ দিয়ে যদি 2 দেওয়া ভাগ করতো এটাও কিন্তু হতো, মানে তারা এখানে 0.5 দেওয়া গুণ করছে, এটা যদি 2 দ্বারা গুণ করতাম আলটিমেটলি একই রেজাল্টই হতো, ঠিক আছে। মানে 0.5 দ্বারা গুণ করলে কোনো কিছুকে, মনে করেন 100কে যদি 0.5 দ্বারা গুণ করি তাহলে কত হবে, অবশ্যই 50, রাইট। আবার 24কে যদি 0.5 দ্বারা গুণ করা হয় তাহলে কত হতে পারে, 12 পিক্সেল। এখানে তাই হচ্ছে, মানে এই জায়গার মধ্যে আমরা তাই পাচ্ছি। আমরা যদি এটাকে মাপি, যে এই জায়গাটা যদি মাপি একদম, এই যে 12 পিক্সেল, এই যে উইথ 12 পিক্সেল পাচ্ছে। তার মানে এরকম আমরা যদি চাই যে এই 12 পিক্সেলগুলাকে যদি একটু বাড়াতে কমাতে, এইগুলো নিয়ে ডিটেলস আমাদের ওয়েব ডিজাইন ক্লাসের মধ্যে আছে। আমি এটার চাইতে একটু আর অন্য টপিকে আলোচনা করব। যেমন এইটা আমাদের কিন্তু 1320 পিক্সেল পেয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা যদি এটাকে মাপি তাহলে আমরা দেখব এখানের মধ্যে এই যে দেখেন আমাদের এখানে এই যে 1296 পেয়ে গেছে। হ্যাঁ, তার মানে কি 24 পিক্সেল মাইনাস হয়ে গেছে, এখানে 12, এখানে 12, এই যে 1296 পর্যন্ত পেয়ে গেছে। এখন আমরা চাইলে সুন্দর সুন্দর কলাম বানাতে পারবো। কীরকম, আমরা গত ক্লাসে কিন্তু এরকম কলাম বানিয়েছিলাম, এই যে এই ধরনের কলাম বানাতে পারবো। কিভাবে বানাতে পারবো, আমরা ধরেন এই জায়গার মধ্যে যখনই আমরা কোনো কলাম ইউজ করব, বুটস্ট্র্যাপের সিস্টেম হলো যখনই আমরা কলাম ইউজ করব তখন আমরা অবশ্যই রো ইউজ করতে হবে। এই যে দেখেন এই যে কলাম, ঠিক আছে। তাহলে আমরা এই যে দেখেন এই যে কন্টেইনার আমরা লিখছি, কন্টেইনারের পরে অবশ্যই কিন্তু রো ইউজ করতে হবে। যখনই আমরা কলাম ইউজ করব তখন আমাদের রো ইউজ করবো। গত ক্লাসে কিন্তু আমরা এই রোটা কাস্টমভাবে লিখছিলাম। হ্যাঁ, তাহলে আমরা এখানের মধ্যে কন্টেইনারের পরে রো দিব। যখন আমরা বুটস্ট্র্যাপের কোনো কলাম ইউজ করব তখন অবশ্যই আমাদেরকে রো ইউজ করতে হবে। তো এই রোটা দিব, রো দেওয়ার পর আমরা যদি লিখি, আমাদের তো আবার এই যে গাটার সম্বন্ধে ধারণা থাকতে হবে। এই যে এখানে 3 কলাম আছে। নর্মালি একটা ওয়েবসাইটের মধ্যে 12 কলামের একটা গ্রিড হয়। হ্যাঁ, 12 কলামের একটা গ্রিড হয়। তো 12 কলামের যদি গ্রিড হয় তাহলে আমরা কলামগুলো কিভাবে বুঝবো যে কোন কলাম দিয়ে কতটুকু উইথ পাবে, এটার একটা ক্যালকুলেশন আছে। হ্যাঁ, তো ক্যালকুলেশনগুলা একটু আমরা বোঝার ট্রাই করি। মনে করেন 12টা যদি কলাম হয়, ধরেন কীরকম, আমি যদি এইখানের মধ্যে আসি, ধরেন এটা একটা স্ক্রিনশট,
ধরেন এখানের মধ্যে এইটা একটা কলাম, এরকম যদি 12টা কলাম হয়, ধরেন এখানে 3 4 5, এটা 6, এরকম করে কলাম আছে, হ্যাঁ, 7 8, 1 2 3 4 5 6 7 8, মনে করেন এটা 9 10 11, বহুত হয়ে গেছে 12, মনে করেন এই যে আমাদের এটা হলো 12টা কলাম। তার মানে আমাদের লেআউটের মধ্যে 12টা কলাম, আমাদের মানে 12টা কলাম ধরে আমাদেরকে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা কাজ করব। তার মানে আমাদের এই ফুল ওয়েবসাইটটা যদি 100% হয়, তার মানে এই 12টা কলাম ধরে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কত কলাম এখানের মধ্যে ইউজ করব আমাদের ওয়েবসাইটের মধ্যে। এই যে আমরা বড় বড় ওয়েবসাইট দেখতেছি, এটা সেটা করতেছি, ওইটা কিন্তু আলটিমেটলি 12 গ্রিডের উপরেই সবসময় ওয়েবসাইটটা বিল্ড করা। এখন আমরা কিভাবে 12 কলাম 3 কলাম 4 কলাম এভাবে কিভাবে ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে সব সময় একটা ওয়েবসাইট, ঠিক আছে, একটা ওয়েবসাইটকে আমি 100% সবসময় চিন্তা করব, মানে উইন্ডো লেআউটটাকে, এই যে উইন্ডো লেআউটটাকে 100% চিন্তা করব। তখন 100%কে যদি আমি 12 কলাম দিতে চাই, মানে 12 কলাম ফুল কলাম যদি ইউজ করতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে কল এক্সেল 12। আবার বলতেছি, যদি আমি একদম ফুল উইথ কলাম ইউজ করতে চাই, মানে কন্টেনারের উইথ যা থাকে, ধরেন কন্টেনার উইথ যদি 1200 থাকে, তাহলে এতটুকুর ভিতরে যদি ফুল ডাটা যদি আমি নিতে চাই, তাহলে আমাকে নিতে হবে কি কল এক্সেল 12। আমি যদি এখানে নেই, এই যে দেখেন কল এক্সেল 12, এটা যদি লিখি আর এখানের মধ্যে যদি আমি আইএনজি দিই, এসএস না আইএনজি ফোল্ডারের মধ্যে স্লাইডার 1, ধরেন আমি এটা লিখলাম, তাহলে খেয়াল করে দেখবেন এটা কিন্তু 12 হয়ে গেল। এখন আমি যদি চাই দুইটা সেপারেশন করতে, আমি বডিশপের মধ্যে ক্লাস আছে, এগুলাতে এখনই যাচ্ছি না। আমি যদি চাই এই কলাম এই ইমেজটাকে মানে আরও একটা ইমেজ নিতে, দুইটা ইমেজ সেপারেশন করতে, তাহলে আমাকে কত কলাম ইউজ করতে হবে একজন বলতে পারবেন, মানে যারা অলরেডি জানেন? হ্যাঁ, 6 ইউজ করলে 12 কলাম হয়ে যায় কেন, এটা বলতে পারবেন? মানে হাফ হাফ কেন হয়ে যায়? আচ্ছা, এখানে আমরা নর্মালি 100কে যদি 12 দিয়ে ভাগ করি, মানে 100 মানে 12 কলামের হচ্ছে হলো ফুল, মানে 12 কলামে আলটিমেটলি কি উইথ সম্পূর্ণ। এখন 12কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, মানে 12কে যদি আমরা দুইটা ভাগ করি, তাহলে আমাদের কত আসতেছে? 12কে যদি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে কত আসতেছে? 6 আসতেছে। তাহলে আমরা এই জায়গার মধ্যে আমরা 6 যদি ইউজ করি এবং এইটাকে যদি আমরা দুইটা কলাম ডিভাইডেড করি, এখানে আমরা 2 দিয়ে দিই, তাহলে আমরা এখানে দেখব যে দুইটা কলাম সেপারেশন হয়ে গেল। এইটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখন মনে করেন আমি চাচ্ছি 3টা কলাম আমি এখানে বানাতে যাচ্ছি, তখন আমাকে কি করতে হবে? কেউ বলেন তো, খালেক ভাই বলেন তো। আচ্ছা, তাহলে 3টা কলাম করার জন্য 12কে আমাদের কি করতে হবে? 3টা কলাম করতে হলে 3 দিয়ে 12কে ভাগ দিলে কত আসতেছে? 4, রাইট? তাহলে আমাদেরকে এইখানের মধ্যে 4 দিতে হবে, ঠিক আছে, 4 দিতে হবে। 4 দিয়ে আমাদের এইখানের মধ্যে এই যে 4, এখন হলে আমাদের এই জায়গার মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখবো এখানের মধ্যে 3 হয়ে গেল, ঠিক আছে এইটা। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে কলাম ম্যানিপুলেশন, আমরা যদি 4টা করতে চাই তাহলে 3, রাইট? আমরা যদি 4টা করতে চাই তাহলে 3, এই দেখেন আমাদের যে 4টা হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। এখন ওয়ার্ডপ্রেসে গিয়ে যেন আপনাদের এরকম মনে না হয় যে কল এক্সেল 4 এর কাজ কি, এটা কি। আমাদের ওয়ার্ডপ্রেসে যেতে যেতে আপনাদের জন্য অবশ্যই আমাদের এই যে এইখান থেকে মডিউল 1 2 3, এই যে এখানের মধ্যে আমি যদি এই যে মডিউল 1 2 3 এই জিনিসপত্রগুলো, এই যে এখানে আমি বডিস্টাপ দেখাইছি, হ্যাঁ, এই যে এই পর্যন্ত মডিউল 3-তে এসে বডিস্টাপ দেখাইছি। তো আমি যেহেতু এখন দেখাচ্ছি বডিস্টাপ, এরপরও আপনারা এখানে দেখবেন, এখানে আমি আরও ডিটেলস আলোচনা করছি। আপনারা এখান থেকে তখন এই জিনিসগুলো দেখলে আরও ক্লিয়ার আপ হবেন। হ্যাঁ, 4 এর মধ্যে এসে আমরা HTML প্যাক মানে প্রজেক্ট স্টার্ট করছি। আপনারা এইখান থেকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে সবগুলা মডিউল শেষ করতে থাকবেন। আপনাদের HTML এর যে নলেজগুলা সেগুলা কভার আপ হতে থাকবে আস্তে আস্তে। আর ওয়ার্ডপ্রেস যা শিখাবো সেগুলো তো শিখবেনই, ওয়ার্ডপ্রেস যা শিখাবো ততটুকু শেখার পরে যেই সময়টা থাকবে সেই সময়টা আপনারা এইটার মধ্যে হুমড়ি খেয়ে পড়ে থাকবেন।
মনে করেন এটা ছাড়া আপনার আর কোনো কাজ নাই, এরকমভাবে একটা থিঙ্কিং করে ফেলবেন, তাহলে আপনাদের HTML-টাও পাশাপাশি শেখা হয়ে যাবে আর ওয়ার্ডপ্রেসটা তো সামনের দিকে আগাবে। হ্যাঁ, আচ্ছা, শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের HTML-টাও কিন্তু লাগবে। আচ্ছা, তো এইটা হবে, আমরা কলামের বিষয়টা দেখলাম এখানের মধ্যে। আশা করি এগুলো আমরা ম্যানেজ করতে পারবো। আমরা কিন্তু কলামের বিষয়টাকে আমরা অন্যভাবেও কিন্তু ইউজ করতে পারবো, মানে অন্যভাবেও কিন্তু ইউজ করতে পারবো। দেখেন আমি এখানের মধ্যে শুধুমাত্র কল লিখলাম, হ্যাঁ, তাহলে এখানে ঘটনাটা কি ঘটবে দেখেন, 4টা এখানে হয়ে গেছে। আমি যদি এখানের মধ্যে 5টা কলাম বানিয়ে দিই, এখানে টোটাল 5টা কলাম আছে, হ্যাঁ, দেখেন এখানের মধ্যে 5টাই হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমি যদি চাই যে এই জায়গা থেকে আমি কলামগুলোকে মেনটেন করতে, মানে 2টা করে শো করাবো না 3টা করে শো করাবো, আমি কিন্তু এইখান থেকে কল করেও পারবো। তাহলে আমি এখানে বলবো রো কলস টু। যদি আমি বলি রো কলস টু, মানে রো এর কলাম 2টা হয়ে যাও, ওকে। রো কলস যদি আমি 2 বলি, তার মানে এটার মানে হচ্ছে তুমি কলামগুলো 2টা হয়ে যাও। দেখেন একটা কলাম 2টা কলাম 3টা কলাম এরকম, হ্যাঁ। আচ্ছা, এইটা হলো। এরপরে হলো আমরা যদি এখানে বলি রো এর কলাম 3 হয়ে যাও, এই যে 3টা হয়ে যাবে। আমরা যদি বলি রো এর কলাম 4 হয়ে যাও, তাহলে সে এখানের মধ্যে 4টা হয়ে যাবে, ঠিক আছে। মেসেজটা কোথায় আসতেছে আসলে এখানে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে, কেন রেকর্ড হবে না? আচ্ছা, তো এইটা হলো। এরপর আমরা আসি পরের স্টেজে। আচ্ছা, আরও কিছু স্টেজ আমি কলামের বিষয়ে কিছু দেখাই, যেমন এগুলা বাদ দেন। এখানে মনে করেন আমি লিখলাম যে কল এক্সেল 6 মনে করেন। এখন আমি যদি চাই এই কন্টেন্টটাকে রাইট অ্যালাইনে নিতে, তাহলে বরিশ সাহেবের মানে ফ্লেক্সের কিছু ক্লাস ইউজ করতে হবে, যে জাস্টিফাই কন্টেন্ট এন্ড। যদি আমরা এটা লিখি তাহলে আমাদের দেখবেন যে ইমেজটা রাইট পাশে চলে গেছে। আমরা যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা যদি বলি তাহলে এটা সেন্টার অ্যালাইনে হয়ে যাবে। আপনাদের কিন্তু এই যে এখন যে কাহিনীটা ঘটতেছে, এই যে এখানে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এন্ড বলে রাইট পাশে চলে যাচ্ছে, এই ধরনের টপিকগুলো আমরা এই জায়গাটার মধ্যে দেখছি, ঠিক আছে। এই যে এই জায়গাটার মধ্যে এই 1 ঘন্টা 31-এর যে ভিডিওটা, এই জায়গার মধ্যে আমরা এই জিনিসগুলো দেখছি যে কিভাবে কি সিএসএস দিলে এটা কাজ করে, হ্যাঁ। আচ্ছা, তো এই জিনিসগুলো অবশ্যই মডিউল 2-তে মধ্যে পেয়ে যাবেন, এটা দেখলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এইটা হলো, এবং ধরেন আমরা আরও কিছু জিনিস যদি দেখতে চাই, ধরেন এইটা আমরা ইউজ করতে চাচ্ছি না, হ্যাঁ। আমরা এখন ধরেন আমি চাচ্ছি যে অফসেট 6, মনে করেন অফসেট 6 এর মানে হচ্ছে আমার এই কলামটাকে 6 কলাম লেফট থেকে রাইটে নিয়ে চলে আসো। এই যে দেখেন এখানে বলতেছি যে অফসেট 6, এই যে অফসেট 6 নামে আমি একটা ক্লাস ইউজ করলাম। এই যে অফসেট 6 এখানের মধ্যে বোঝাচ্ছে কি যে মার্জিন লেফট 50%। আমি যদি এখানের মধ্যে বলি অফসেট 2, তার মানে কি হবে মার্জিন লেফট এই যে 2 এর উইথটা দেখাবে আর কি, হ্যাঁ। এই যে দেখেন এই যে 16% হয়ে গেছে। তার মানে হচ্ছে মনে করেন আমাদের আলটিমেটলি কি হয়, ধরেন কি বলে এটাকে, যে যদি আমরা একটু ক্যালকুলেশন করি যে উইথ পার্সেন্টেজটা একটু যদি বোঝার ট্রাই করি, যেমন ধরেন কীরকম উইথ পার্সেন্টেজ, এখানে ধরেন 6 এবং 6 আছে, তার মানে আমাদের এখানের মধ্যে কত পার্সেন্ট করে হতে পারে কেউ একটু বলেন তো, মানে এইটার উইথটা কত এবং এইটার উইথটা কত হতে পারে, যেহেতু 2 ভাগ হয়েছে। আচ্ছা, এইটা না 47% না, এটা অরিজিনালি 50% হয়। যদি 47% দিয়ে কাজ করে থাকেন সেটা ভুল, হ্যাঁ। এটা কিন্তু 50%ই হবে, কারণ মাঝখানে গাটারটা তো তো প্যাডিং, মানে ভিতরের অংশই, হ্যাঁ। এটা ভিতরের অংশই, এটা ভিতরের অংশই, এটা কিন্তু 50%ই, হ্যাঁ। মানে এখানে জাস্ট এটা আছে, বাট এটা প্যাডিং এতটুকু প্যাডিং মধ্যে আছে, এটার 50%-এর এতটুকু প্যাডিং আছে, এটা ভিতরে প্যাডিংটা আর কি। আচ্ছা, তো এখন দেখেন এটা কিন্তু 50%। এখন যদি আমরা 3টা অংশে যদি এই কলামগুলোকে নিতে চাই, তাহলে আমাদেরকে কত উইথের মধ্যে থাকতে হবে একটু চিন্তা করেন তো। হ্যাঁ, তাহলে আমাদের হবে কি এখানের মধ্যে কল এক্সেল 4 ইউজ করতে হবে, রাইট। মানে 12 কলামকে অবশ্যই 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 4। তাহলে যদি এখানে 4 হয়, তাহলে আমাদের এখানের মধ্যে এই 4 এর উইথটা কত হতে হবে চিন্তা করেন তো।
33.333 দেখেন ক্যালকুলেশনগুলো, হ্যাঁ। আচ্ছা, আবার যদি আমাদের এখানের মধ্যে কল এক্সেল যদি 333 করে যদি 4টা নিতে চাই, মানে 4টা করলে তো আমাদের কল এক্সেল 3, তাহলে আমাদের ধরেন আমাদের যদি আমরা 4টা নিতে চাই, তাহলে 4 দ্বারা যদি আমরা 100%কে ভাগ করি, তাহলে কত করে আসে? 25% করে। এটা এটা বেসিক একটা গাণিতিক অপশন, হ্যাঁ, যে আমরা যদি এখানের মধ্যে যদি যাই তাহলে আমরা দেখব এই যে দেখেন, এখন আমরা যদি ভুলে যদি 1 দেই তাহলে কত? 1 দিলে কত? এই তো 100কে 12 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা 100কে যদি 12 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে ধরেন 100%, 100কে যদি আমরা ভাগ করি হলো 12, 8.33। আর 100কে যদি আমরা 100কে যদি আমরা ভাগ করি হচ্ছে, তবে এখানের মধ্যে কিন্তু 5 কলাম আর 7 কলামটা মেবি নাই, ঠিক আছে? 5 কলাম আর 7 কলামটা মেবি ইয়ের মধ্যে নাই, এইখানের মধ্যে। এই যে দেখেন 5 আছে কি, আমার সঠিক খেয়াল নাই। 5 ও হ্যাঁ 5 আছে। তাহলে কোন কলামটা যেন নাই, আমি দেখছিলাম কোন কলামটা, এমন কি কোনো কলাম আছে যেটা যেটা নাই বা সামথিং এলস? না, 9ও আছে, 9ও আছে সব, হ্যাঁ 9 এবং 3, এই যে 9 এবং 3, মানে আলটিমেটলি 9 এবং 3 11 সবগুলাই মনে হয় আছে, আমি হয়তো বা ভুল বলছি। যাই হোক, তো সবগুলা কলামই আছে, হ্যাঁ। বলেন। হ্যাঁ, এটা হলো প্যাডিং এর অংশ। এখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাডিং এর অংশ, এই যে কলামের প্যাডিং এর অংশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে যে কিসের, হ্যাঁ এটা বলতেছি। এখানে দেখেন এই যে এই জায়গাটার মধ্যে, এই যে এখানের মধ্যে দেখেন এই যে একটা গ্যাপিং আছে। তো এই গ্যাপিংটা যদি আমরা একটু মাপি, এখানের মধ্যে এখানে কত আছে? 24। এই 24-এর কাহিনীটা কি একটু দেখেন। এই যে দেখেন এই রোয়ের মধ্যে একটা কাহিনী করা আছে, যে এইখানের মধ্যে যে গাটার, এই গাটারটা এখানে কত দেওয়া আছে? 1 পয়েন্ট কত 5 আরইএম। তার মানে এটার উইথটা কত, মানে এই গাটারের উইথটা কত আছে? 24 পিক্সেল। এখন আমি যদি এই গাটার এক্সকে যদি, এই যে দেখেন এইখানের মধ্যে যদি গাটার এক্সকে যদি 0.5 দ্বারা যদি আমি গুণ করি, তাহলে কত আসে? 12 পিক্সেল। আর তাহলে মার্জিন লেফট 20 পিক্সেল, আবার মার্জিন রাইট 20 পিক্সেল। আচ্ছা, আর এইখানের মধ্যে যদি আসি কলামের ক্ষেত্রেও সেমভাবে দেখেন, এই যে রোয়ের পরে, এই যে রোয়ের পরে এই যে কলামের মধ্যে এই যে অ্যারো এবং এখানের মধ্যে স্টার, এর মানে বোঝাচ্ছে এই রোয়ের পরে যতগুলা ডিপ আছে, শুধু কলাম না, রোয়ের পরে প্রথম যে ডিপগুলো আছে, তার মানে কি প্রথম যে কলাম 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 কলাম, এটার ভিতরে গেলে কিন্তু এর সিএসএসটা পাবে না, এটার ভিতরে গেলে কিন্তু ওই রোয়ের ওই জিনিসগুলো পাবে না। শুধুমাত্র এই রোয়ের পরে যেই ডিপগুলো আছে সেইগুলাকে সে বলতেছে যে গাটার এক্সের উইথটা আমাদের কত ছিল? এই যে এখানের মধ্যে দেখেন গাটার এক্সের উইথটা ছিল হলো কত আমাদের? 1.5 আরইএম। তাহলে 1.5 আরইএমটাকে যে গাটার এক্সকে যদি আমরা 0.5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কত আসতেছে? 12 পিক্সেল। তার মানে এইখানের মধ্যে আমাদের প্যাডিং রাইট, মানে এই প্যাডিং রাইটটা এই পাশে, এখানে 12 পিক্সেল আছে। এই যে খেয়াল করে দেখেন, এই যে এই পাশে, এই যে এইটার মধ্যে দেখেন এইখানের মধ্যে হলো কত? এই যে এইখানের মধ্যে আমাদের 12 পিক্সেল আছে, এইখানের মধ্যে আছে 12 পিক্সেল। তার মানে কি এই কলামের এইখানে 12 পিক্সেল আছে এবং এইখানের মধ্যে কি আছে? 12 পিক্সেল। তাহলে 12 এবং 12 মিলে কত হলো? 24 পিক্সেল। এখন আমাদের এই যে দেখেন এইখানের মধ্যে যে এই যে ভিতরের দিকে যে কন্টেন্টগুলো চেপে গেল, মানে আমাদের কলামগুলো যে ভিতরের দিকে চেপে গেল, এই যে দেখেন ইমেজগুলো ভিতরের দিকে চলে গেল না, এই যে এটা আলটিমেটলি মানে আমাদের যে কন্টেইনার, ধরেন এতটুকু কন্টেইনার আছে, এখন এইটাই এখানের মধ্যে এই যে দেখেন প্যাডিং থাকার কারণে, এই যে এখানে প্যাডিংটা থাকার কারণে কি হয়ে গেল? কন্টেন্টটা একটু ভিতরের দিকে চেপে গেল না আলটিমেটলি? বোঝার ট্রাই করেন, একটু ভিতরের দিকে প্যাডিং রাইট এবং প্যাডিং লেফটের যে এই পাশের প্যাডিং লেফটে একটু চাপায় দিছে 12 পিক্সেল,
এই পাশের প্যাডিং লেফটটা একটু প্যাডিং রাইটটা একটু ভিতরের দিকে চাপাই দিছে, মানে 12 পিক্সেল। এখন এই 24 পিক্সেলকে মেকআপ করার জন্য রো যেটা করছে, যেহেতু আমাদের কলামগুলা ডানে বামে 12 পিক্সেল করে কমায় দিছে, তাহলে আমরা রোতে কি করছি, মার্জিন লেফট, এই দেখেন মাইনাস। মাইনাস বলতে সবসময় কি বোঝায়, লেফটে, আর পজিটিভ বলতে বোঝায় হলো রাইটে। এদিকে হলো মাইনাস আর এদিকে কি প্লাস। তার মানে আমি যদি এখানের মধ্যে এই যে এখানের মধ্যে যদি আমি ধরি, এই যে এই অংশটুকু, সে এতটুকু -12 এদিকে নিয়ে টান দিয়ে নিয়ে চলে আসছে। আমি যদি এটাকে একটু অঙ্কন দিয়ে বোঝাই, এদিকে 12 পিক্সেল চলে আসছে আর এদিকে 12 পিক্সেল চলে আসছে। এখন যদি আমরা একটু দেখি, তাহলে আমাদের কন্টেনার একজ্যাক্টলি এই জায়গার মধ্যে পাবে হচ্ছে 1296। এই যে একটু আগে যে আমরা যে মাপলাম, ঠিক আছে, এই যে 1296 পাবে। কারণ 1296 কেন? কারণ এই যে কন্টেনারের মধ্যেও তো আমাদের একটা প্যাডিং আছে, রাইট? এই কন্টেনারের প্যাডিংটা কেন দিতে হয় জানেন? যখন আমরা ছোট ডিভাইসের মধ্যে যাব, এরকম একটা ডিভাইসের মধ্যে যাব, যদি এই প্যাডিংটা না থাকতো, এই যে এখানে যে প্যাডিংটা আছে, এই যে এখানে এই প্যাডিংটা যদি না থাকতো, এই যে প্যাডিংটা রিমুভ করেন, তাহলে দেখেন কি হয়, একদম গায়ে গায়ে লেগে গেছে না, এই যেটা দেখেন, মানে ডিভাইসের গায়ে গায়ে লেগে গেছে, তখন জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। এই জন্য মোবাইল ডিভাইসের মধ্যে গিয়ে যেন মানে ইমেজগুলো একদম গায়ে গায়ে না লেগে থাকে, এখানে যেন একটা মানে গ্যাপিং থাকে, এই জন্য মূলত কন্টেনারের মধ্যে একটা প্যাডিং দেওয়া আছে বাই ডিফল্ট অবস্থায়। ওকে, আচ্ছা। সো আমাদের রো কলামের ভিতরে যেই প্যাডিংটা ভিতরের দিকে হালকা ঢুকে যায়, রো আমাদেরকে লেফট এবং রাইটে সেটা কি করে দেয়, বাড়িয়ে দেয়। এখন আমাদের যদি মনে হয় কাস্টমভাবে এগুলার স্পেসিং বাড়াতে, এখন আপনার ওয়েবসাইটের মধ্যে এটা 40 পিক্সেল হতে পারে না, এই জায়গাটুকু আপনার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে তো অবশ্যই এখানের মধ্যে 40 পিক্সেল গ্যাপ হতে পারে। তখন তো আমাদের বরিশাপে আসলে 24 পিক্সেল, তখন তো বিপদ হয়ে যাবে, হবে না? তখন কি করবেন? তখন আমরা কি করব? কাস্টমাইজ করতে হবে এইভাবে। আমরা এইটাকে দুইভাবে করতে পারবো। একটা হচ্ছে আমরা এই যে এই জায়গাটার মধ্যে এইটাকে আমরা এই যে এই জায়গাটা আমরা এইটাকে কপি করে আমাদের যে সাস আছে, এই সাসের মধ্যে এখানের মধ্যে আমরা দিতে পারি, বাট এই সিস্টেমে আমি দেখাবো না, আমি ডিরেক্ট কোরের মধ্যে যা এডিট করে দিব। এখানের মধ্যে ধরেন আমাদের দরকার হলো 40, তাহলে আমরা এখানের মধ্যে 40 দিয়ে দিব, 40 পিক্সেল। খেয়াল করেন, আমাদের দরকার হলো 40, তাহলে এখানের মধ্যে আমরা 40 দিয়ে দিব। আচ্ছা, মনে করেন এটা একটা ওয়ে, হ্যাঁ, এটা আমাদের দরকার নাই, এতটুকু আমাদের কোনো কিছুই দরকার নাই, এতটুকু এতটুকু যদি আমরা দিয়ে দিই। এখন এটা তো সাস লিখছি, তো যখন আমরা সাসে কোনো কোড লিখবো, যতক্ষণ পর্যন্ত কম্পাইল না করবো ততক্ষণ পর্যন্ত কি এটা কাজ করবে? হ্যাঁ, তাহলে আমাদের এখন কি করতে হবে, সাসের মধ্যে যাব, আবার দেখেন খালেক ভাই, দেখেন মাস্টার সাহেব, দেখেন সিএমডিতে আসবো। প্রথম অবস্থায় আপনি মানে আমি আপনাকে বলতেছি সাস ভার্সন, দেখবেন যে আপনার এই সাস ভার্সনটা দেখায় কি না। আপনার ভার্সন অন্যটা হতে পারে, সমস্যা নাই। আর নোট -v এটা আপনার এখানে দেখায় কিনা, এইটা দেখায় কিনা। যদি এই দুইটার মধ্যে একটাও মিসিং হয়, তাহলে আপনার এখানে সাস রান হবে না। তাহলে পরবর্তী স্টেপ, হ্যাঁ দুইটা আসে, আর তার মানে আপনার লিখাতে কোনো ভুল আছে। সাস, দেখেন সাস লিখছি, স্পেস দিছি, কিন্তু সাস লিখে স্পেস দিছি, ওয়াচ। আরে এটা কিন্তু মানে একটু বড় করে ফন্ট সাইজ বড় করে দেই, এই দেখেন সাস ওয়াচ, একটা স্পেস দিবেন। যদি কোনোটার সাথে স্পেস যদি না থাকে, তাহলে কিন্তু কাজ করবে না, আপনার হয়তো বা কোনো একটা স্পেস মিসিং। তারপর আমি কি করব, এইটাকে ধরে আমি এখানে টান দিব, আপনার এখানে শিওর স্পেস মিসিং। যদি এই দুইটা কাজ হয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই এখানের মধ্যে স্পেস মিসিং, এই কারণে কাজ করতেছে না। তারপর আমরা এখানের মধ্যে কিন্তু স্পেস দেই নাই, ওকে, এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না। এখানের মধ্যে আমি একটা কোলন দিলাম, কোলন দিয়ে আমি এখন যাকে কানেক্ট করব, যার সাথে কানেক্ট করব, তাকে টেন দিয়ে এখানে এসে ইন্টার দিয়ে আমি জাস্ট একটা কিবোর্ড থেকে জাস্ট একটা ইন্টার করলাম। আবার বলি সাস সাস স্পেস ওয়াচ স্পেস, সাসটাকে ড্রাগ করে ছাড়লাম, একটা কোলন দিব, সিএসএসটাকে ড্রাগ করে ছাড়লাম, ইন্টার দিলাম, ব্যাস আমাদের এই জিনিসটা রান হয়ে গেল। এইটা এখানে আর কোনো কিছু নেই। সবই খালেক ভাই কি বুঝতে পারছেন আপনার এখানে কি ভুল হতে পারে? স্পেস দিলে হবে না, আমি কিন্তু এগুলা দেওয়ার সময় বলি স্পেস দিলে হবে না। সো এটা রান হয়ে গেছে, এটা দেখবেন, দেখলে আপনার এটা হয়ে যাবে। এখন যদি খেয়াল করে দেখেন, এই যে আমাদের মেইন সাসের মধ্যে যে 40 পিক্সেল, তাহলে এখানে যদি আমরা এখন একটু মাপি, কত 40 পিক্সেল, রাইট? সো এটা আমাদের এরকম হলো। কিন্তু
এইটাও আসলে সিস্টেম, এটা আসলে তো বডিস্টাপ কাস্টমাইজেশন। সো এটা আসলে বডিস্টাপ কাস্টমাইজেশনের প্রপার ওয়ে না, ঠিক আছে? প্রপার ওয়ে না। আমরা যেটা করব সেটা হলো এই যে এইটার মধ্যে যাবো, এই যে বডিস্টাপে যাব, গিয়ে আমরা এখানের মধ্যে কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিয়ে রো লিখে সার্চ করবো। এই যে রো, দেখেন এই যে রো দিয়ে পেয়ে গেলাম। এইখানের মধ্যে এসে আমরা এখানের মধ্যে 40 করে দিলাম, ডিরেক্ট বডিস্টাপের ভিতরে আমরা লিখলাম। আচ্ছা, এইটা মনে করেন কমন। যদি দেখেন আপনার ওয়েবসাইটের মধ্যে, যদি দেখেন আপনার ওয়েবসাইটের মধ্যে মানে গাটারটা 40 পিক্সেল 50%-এর বেশি, মানে ম্যাক্সিমাম জায়গার মধ্যেই 40 পিক্সেল ইউজ করা, সেই ক্ষেত্রে আপনি এই জায়গার মধ্যে বডিস্টাপের মধ্যে আসবেন, বডিস্টাপে লিখে রো লিখে সার্চ করবেন। অবশ্যই তো রো দিয়ে কোনো একটা সিএসএস করা আছে, আছে না? রো লিখে সিএসএস সার্চ করবেন, এইখানের মধ্যে এসে জাস্ট 40 পিক্সেল বলে দিবেন। তাহলে এই 40কে যদি 0.5 দ্বারা কি করা হয়, গুণ করা হয়, তাহলে কত হয় খালেক ভাই? 20 হবে 20 হবে। তাহলে আমাদের 20 পিক্সেল লেফট, এই যে দেখেন এই যে গাটার এক্স ইন্টু 0.5, তার মানে লেফটে 20 পিক্সেল, রাইটে 20 পিক্সেল প্যাডিং পাবে। তখন আমাদের এখানের মধ্যে 40 হয়ে যাবে। কিন্তু আমাদের যদি এক এক জায়গায় যদি এক এক রকম হয়, তখন কি করব? তখন আমাদের কাজ হচ্ছে, যদি ওগুলো বডিস্টাপের ডকুমেন্টেশনের মধ্যে আসবে, আমি একে একে দেখাবো। এইখানের মধ্যে লিখবেন জিএক্স, জিএক্স মানে হচ্ছে গাটার এক্স, গাটার এক্স এখানে দেন হলো 1, দিলাম 1। দেখেন এখানে কাহিনীটা কি হয়। এখন যদি আমরা গাটার এক্স দেই, তাহলে আমরা এই জায়গার মধ্যে দেখব যে ভাইয়া আমরা বুঝতে চলে আসছি। হ্যাঁ হবে, অবশ্যই হবে। আমরা এই যে এইটা কি এখন সিএসএসটা কি রান হয় নাই? অবশ্যই হবে। এই যে এটা ইয়া হয় নাই, সাসের আগেটা ধরে রাখছে। এই যে দেখেন, আমরা তো বডিস্টাপের সব জায়গায় চেঞ্জ করি নাই, শুধুমাত্র একটা কমন জায়গায় চেঞ্জ করছি, বাকিগুলো তো চেঞ্জ করি নাই। যেমন GX1, এই দেখেন GX1, এটার মধ্যে গাটার এক্স এর উইথ তার কমান আছে 0.25 REM এর উইথ কত, পিক্সেল কত চিন্তা করেন? 4 পিক্সেল 4 পিক্সেল। যদি 4 পিক্সেল হয়, তাহলে লেফটে কত পিক্সেল আর রাইটে কত পিক্সেল প্যাডিং পাচ্ছে? 2 পাবে, রাইট? আচ্ছা, এখন যদি আমি চাই আমার মতন করে আমি একটা স্পেস দিতে, ঠিক আছে, আমার মতন করে, মনে করেন এরকম আপনি নতুন একটা ক্লাস নেন, TPGX মনে করেন 30, তাহলে এখানে লিখে দেন 30 পিক্সেল। কথাটা বোঝার ট্রাই করেন। এইটা মনে করেন আপনার একটা গাটার ক্লাস বানানো, ঠিক আছে? তাহলে গাটার এক্স এর উইথ আপনি কত দিছেন? 30। এইটা যদি এখন আপনি মনে করেন আপনি এখানের মধ্যে ইউজ করে দেন, তখন আপনার 30 পিক্সেল গ্যাপটা দেখেন তো হয় কিনা। এই যে দেখেন, একটু খেয়াল করে দেখেন আমাদের রোতে এখন এই যে কত আছে, এই যে দেখেন আমাদের এটা কোথায় থেকে পাচ্ছে, আমাদের কাস্টম থেকে না? এই দেখেন কত, এটা 30। তাহলে এই যে বিএক্স গাটার এক্সটা আছে 30, তাহলে এই 30টা মডিফাই 30টাকে যদি 0.5 দ্বারা গুণ করা হয়, তাহলে কত হবে? 15 পিক্সেল। তাহলে এইদিকে 15, এইদিকে 15, তার মানে লেফট রাইটে যদি 50-50 থাকে, তাহলে এখানে কত হবে? এখন যদি আপনার একটা প্রজেক্টের মধ্যে মনে হয় যে আমার গাটার টা হচ্ছে হলো ধরুন 50, তখন আমরা কি করব? এই জায়গার মধ্যে আরেকটা বানাবো এরকম 50, সেটার এগুলো হচ্ছে কাস্টমাইজেশন। ওকে, 50, তাহলে আমরা এখানের মধ্যে 50 দিয়ে দিব। খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে গাটারগুলোকে বাড়ানো কমানো। এখন দেখেন তো কত হয়, কত হয়েছে? 50 হয়েছে না? তাহলে এখন আশা করি গাটারের উইথগুলা বড় ছোট করতে পারবেন। এই সেম জিনিসটা আমি কিন্তু HTML কোর্সের ওইখানের মধ্যে রাখছি, হ্যাঁ? তবু আমি এটা দেখালাম, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন কি বলে, বডিস্টাপ কি আসলে এই গাটারগুলা ম্যানেজমেন্ট করার জন্যই আসলে বডিস্টাপের তৈরি, মানে এই ধরনের কলাম ম্যানেজমেন্টের জন্যই। যেটা আমরা ম্যাক্সিমাম ডেভেলপাররা করি কি, HTML ডেভেলপাররা তারা শুধুমাত্র এই কলামগুলো নিয়েই কাজ করে, কিন্তু তারা মনে করে বডিস্টাপ শুধুমাত্র এই কলাম ম্যানেজমেন্টের জন্যই হয়তো বা বানানো। যেমন আমরা যদি এখানের মধ্যে আসি, এই জায়গাটার মধ্যে কয়টা দিন একটানা ক্লাস নিয়ে মানে আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। কালকের দিনটা আমার ক্লাস নেই, আবার বৃহস্পতিবার আছে, আবার শুক্রবার আছে, আবার শনিবারে আছে। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানে কি দেওয়া আছে যে কল এক্সেল 4, খেয়াল করে দেখেন 3টা নেওয়া লাগবে, বিদায় আমরা এখানে কি করছি, কল এক্সেল 4 ইউজ। এগুলো চিন্তা পরে, এগুলো পরে, এগুলো আপনারা দেখবেন, সমস্যা নেই। এই যে কল এক্সেল 4, তার মানে আমাদের কল এক্সেল 4 দিয়ে আমরা এখানের মধ্যে
রিয়েলিস্টিক কাজগুলো এখানের মধ্যে করছি। এখানে যদি আমরা দেখি, এখানে দেখেন এখানের মধ্যে কল এলজি 5 ইউজ করা হয়েছে, এখানের মধ্যে কি করা হয়েছে কল এলজি 7 ইউজ করা হয়েছে। তারপরে এগুলো ফন্ট সাইজ, এটা ফন্ট সাইজ, এটা একটা বাটন, এগুলো করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানের মধ্যে কাহিনী। এখন শুধুমাত্র কি এইটাই কাজ? আমাদের কিন্তু আরও অনেক কিছু কাহিনী আছে, সেই কাহিনীগুলো আমাদের করতে হবে। যেমন আমরা এখন কিছু কম্পোনেন্ট দেখবো। এখন আমরা এখান থেকে রিয়েল এক্সাম্পলগুলো একটু দেখি। এই যে দেখেন, আমরা এই যে একটু আগে এই যে কল কল যদি শুধু কল রাখি, এই যে শুধু 4টা কল দিছে, সে 4টা কলাম হয়ে গেছে। এখানে কল 8 দিছে, তার মানে এখানে কলাম 8-এর উইথ পাইছে, এখানের মধ্যে কল 4-এর উইথ পাইলো। ঠিক আছে, অবশ্যই কিন্তু রো লাগবে, রো ছাড়া কাজ করবে না। এখানে আমরা 8 দিছি, এখানে আবার আরেকটা কিন্তু আছে, আপনি কিন্তু অর্ডারিং করতে পারবেন। হ্যাঁ, কীরকম দেখাই। ধরেন আমরা এখানের মধ্যে 4, এটাও 4, এটা 1, এটা 2, এটা দিব হলো, এটাও দিব হলো 3। এখানে আমরা লিখে দেই হচ্ছে H1 এর মধ্যে লিখে দেই এটা হচ্ছে 01। হ্যাঁ, এটা দিব হলো 02। 10টা 21 বেজে গেছে, এত দ্রুত সময় যায় কিভাবে কি। আচ্ছা, এটা হলো 03। আমি এরপরে কিছু কম্পোনেন্ট দেখাবো, তারপর আপনাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা, তাহলে এই যে এখানের মধ্যে আমাদের 3টা আছে, মানে ইমেজ আছে। ওকে, আমি চাইলে মার্কআপটাকে উলট পালট না করে আমি এই ইমেজটাকে এখানে নিতে পারবো, এই ইমেজটাকে এখানে আনতে পারবো, এইটাকে এখানে আনতে পারবো, মানে উল্টা পাল্টায় করে ফেলতে পারবো। এটাকে বলা হয় অর্ডারিং সিস্টেম। কীরকম? আমরা যদি এটাকে বলি অর্ডার 3, আর এইটাকে যদি বলি অর্ডার 2 নাম্বারটাকে 1 নাম্বারে নিয়ে আসবো, অর্ডার 1, আর এটাকে যদি বলি অর্ডার 2, তার মানে এই আইটেমটা 2 নাম্বারে চলে যাবে, মানে এটা 2 নাম্বারে। দেখেন 3 নাম্বার আইটেমটা আমাদের কোথায় যাওয়ার কথা? 2 নাম্বারে। দেখেন তো যায় কিনা। এই যে 3 নাম্বার আইটেম আমাদের 3 নাম্বারটা দেখেন, এই যে 2 নাম্বারে চলে আসছে। আমরা কিন্তু মার্কআপ চেঞ্জ করি নাই। খুবই পাওয়ারফুল। ওকে, খুবই পাওয়ারফুল। সো এখানে দেখেন এই যে 3 নাম্বারটা কিন্তু 2 নাম্বার চলে আসছে, এবং 2 নাম্বারটা 1 নাম্বার চলে আসছে, 1 নাম্বারটা একদম 3 নাম্বারে চলে আসছে। এগুলো হচ্ছে অর্ডারিং সিস্টেম। হ্যাঁ, সো এগুলো আমাদের জানা থাকা লাগবে। হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, ফ্লেক্সবক্স দিয়ে আসলে হচ্ছে আলটিমেটলি। আচ্ছা, মানে এগুলার পিছনে দিন শেষে সিএসএস মানে কাজ করতেছে। হ্যাঁ, এগুলো ফ্লেক্সবক্স জানলে আপনাদের হয়ে যাবে। আর ফ্লেক্সবক্সটা তো আমি বলেই দিছি কোন জায়গার মধ্যে পাবেন। ঠিক আছে, আমার একটা ক্লাস আমি শুধুমাত্র ফ্লেক্সবক্স, একটা ফ্লেক্সবক্স শেখার জন্য একটা ক্লাস আলাদা করে রাখছি। আচ্ছা, আচ্ছা, এটা হলো। আর তারপরে আসি, এগুলা 1 2 3 হয়ে গেছে। এখন আসি এগুলা আশা করি কলামের ম্যানেজমেন্টগুলো আপনারা বুঝছেন, কিভাবে কি করতে হবে না করতে হবে। গ্রেট, আরও কি আছে? এই যে দেখেন, আমি একটু আগে এটা কিন্তু দেখাইছি যে রো কলস 2, দেখছেন? এগুলো আমার মুখস্থ তো কোন জায়গার মধ্যে কোনটা। এই যে রো কলস 3 দিয়েও দেখাইছি। হ্যাঁ, এই যে রো কলস 3 দিলে এই যে 3 কলাম, 3 করে আমাদের 4টা কলাম পাবে আর কি একটার মধ্যে। যাই হোক, দিলাম। আর এর মধ্যে আর কিছু আছে, এটা দরকার নাই। কলামের মধ্যে কি আছে? এগুলো হচ্ছে এলান আইটেম সেন্টার। এগুলো আপনারা ফ্লেক্সবক্স যখন শিখবেন তখন এইটার মধ্যে আমি এই জিনিসটা দেখাইছি। এইটার আজকে ডিটেলস আলোচনা করব না। ঠিক আছে, আমি এখন কিছু কম্পোনেন্টে যাই। এই যে গাটার্স নিয়ে অলরেডি আলোচনা করছি আপনাদেরকে। এই যে গাটার্স, এই যে GX5 দিলে গাটার একটু বেশি, GX4 দিলে একটু GX4ও আছে। হ্যাঁ, এই যে G2 আছে। G2 মানে হচ্ছে চতুর্পাশে। আর যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ সম্বন্ধে কারো ধারণা আছে? এই খালেক ভাই বললেন না, খালেক ভাই তো মাস্টার মানুষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতে কি বোঝায়? কেউ একজন বলেন তো। হচ্ছে গিয়ে মানে হরাইজন্টাল ওয়েতে, মানে ডান থেকে বামে যাবে, আর ওয়াই অক্ষ হচ্ছে উপর থেকে নিচে। নাইম বলেন তো, নাইম, ওই যে উল্টা দিকে ছবি হয়ে আছে, এই নাইম বলেন। এই যে এই নাইম, ঠিক আছে। বলেন। এই ছবিটা নাইম, আপনার ছবিটা উল্টা ছবিটা ঠিক করে, এই নাইম শুনেন, আপনার উল্টা ছবিটা ঠিক করে দিবেন। হ্যাঁ, হ্যাঁ বলেন, ওয়াই অক্ষ কি আর এক্স অক্ষ কি বলেন।
হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। এক্স অক্ষ উপর থেকে নিচে? আরিফ, আপনি হাসলেন কেন? আশ্চর্য বিষয়, মানে আপনি কি খুব জানেন? জি না ভাই, আসলে আমার হঠাৎ করে নেট কানেকশন অফ হয়েছিল, পরে আপনার হওয়াতে পরে এটা শুনছি এই জন্য। মানে আমার নেট কানেকশন দুর্বল এখানে। যাই হোক, হাসলে মিউট করে, হাসলে মিউট করে হাসবেন, যে কোনো কিছু করবেন মিউট করে। হ্যাঁ নাইম বলেন, আবার শুনি। হয় নাই, আপনি একটু মানে আর একটু গুছিয়ে বলেন। হ্যাঁ, এগুলা উত্তর হইলেও কোনো সময় কেউ উত্তরটাকে গ্রাহ্য করবে না। আরেকটু বুঝায় বলেন যে এক্স অক্ষ মানে কি এবং ওয়াই অক্ষ মানে কি। আপনি কোন ক্লাস পর্যন্ত নাইম 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 তো মনে হয় বয়স একটু কম, কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? অনার্সে পড়তেছেন? আচ্ছা আচ্ছা। তো এরপরে হচ্ছে দাঁড়ান, এটা মিস্টেক আছে। হ্যাঁ, মানে মিস্টেক আছে, অঙ্কে মনে হয় সময় কম দিচ্ছেন, স্কুলে কলেজে অঙ্কে সময় কম দিচ্ছেন। এগুলা কিন্তু ভুলার বিষয় না। হ্যাঁ, এটা কিন্তু খুবই মানে এটা জ্যামিতিকের মধ্যে আমরা পড়ছি, আমরা বীজগণিতের মধ্যে এই জিনিসগুলো পড়ছি। হ্যাঁ হ্যাঁ। খালেক ভাই, আমি কিন্তু উচ্চতর গতিতে পড়ছিলাম, বাট ভালো মাস্টার পাই নাই দেখা ভালো রেজাল্ট করতে পারি নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এগুলো খুবই মানে সায়েন্স ফিকশন না। হ্যাঁ, সায়েন্স ফিকশন অনেক অনেক কিছু না, আমি জাস্ট একটু বলি। নাইম বলেন, নিচের নাইম বলেন। হ্যাঁ নাইম বলেন। রাইট, নাইম ঠিক আছে। এমডি নাইম, ছবিটা চেঞ্জ করবেন। এক্স অক্ষ হচ্ছে ডানে বামে, সবসময় মাথায় রাখবেন। এক্স অক্ষ হচ্ছে ডানে বামে, লেফট টু রাইট, আর ওয়াই হচ্ছে উপর থেকে নিচে। ঠিক আছে? হ্যাঁ, এইটা। সো এইটা সবসময় মাথায় রাখবেন। তো যখনই আমরা এই জায়গাটার মধ্যে যে শুধু জি দিব গাটার, তার মানে হলো উপরে নিচে দুই দুই জায়গার মধ্যে আমাদের এই গাটাটা মানে স্পেসিংটা কাজ করবে। আর যখন আমরা শুধুমাত্র জি এক্স দিব, তার মানে বুঝতে হবে গাটার এক্স মানে এক্স অক্ষ ডানে বামে শুধুমাত্র পাবে। যদি আমরা বলি জি ওয়াই, তাহলে কি পাবে না আমি বলেন? জি ওয়াই টু, তাহলে কি হবে? নাইম, এমডি নাইম বলেন। জি ওয়াই তাহলে কি পাবে? লেফট রাইটে পাবে নাকি উপর নিচে পাবে? ওয়াই অক্ষ উপরে নিচে পাবে, রাইট? মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো যদি মাথায় না থাকে, হ্যাঁ যদিও এটা ম্যাথমেটিক্স টাইপের ক্লাস না, এগুলা মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, ওয়াই হচ্ছে ভার্টিক্যাল, উপর নিচে, যে তানিম মুস্তাফা ভালো করে লিখে দিছে। আর এক্স হলো হরাইজন্টাল। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, খুবই খুবই এগুলা মাথায় রাখতে হবে। যাই হোক, সো এগুলো আমরা দেখছি। ঠিক আছে, টেক্সট সেন্টার ক্লাস ইউজ করলে কি হতে হবে না হবে এগুলো আমরা টোটালি দেখছি। ইউটিলিস্টের মধ্যে কি দেওয়া আছে দেখি। ফ্লেক্স বক্স এগুলাও আপাতত আমরা দেখবো না। সিএসএস গ্রিড এটাও দেখবো না। এখানের মধ্যে টাইপোগ্রাফি, ইমেজে যদি আসি, ইমেজের মধ্যে কিছু কাহিনী আছে। এই যে দেখেন, হ্যাঁ এই যে ইমেজ থাম্বনেল, এই ক্লাসটা যদি ইউজ করি তাহলে আমরা ইমেজের মধ্যে যদি এই ক্লাসটা ইউজ করি তাহলে একটা ঘটনা ঘটবে। কি ঘটনা? এই যে দেখেন চতুর্পাশে একটা বর্ডার হয়ে গেছে। যদিও এগুলো খুবই সিলি, আমরা খুব কম ইউজ করি, কারণ প্রজেক্টের মধ্যে এরকম সেকশন থাকলে ইউজ করি, আর না হলে ইউজ করি না। এখানের মধ্যে যে রাউন্ডেড যদি ক্লাস ইউজ করি তাহলে একটু বর্ডার রেডিয়াস হয়ে যাবে। নিশ্চয়ই এটা বুঝতেই পারতেছেন, একটু রাউন্ডেড নামে ইমেজের মধ্যে ক্লাস ইউজ করলে এটা হালকা বর্ডার রেডিয়াস হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর একটা হলো ম্যাক্স অটো, এই ক্লাসটা যদি ইউজ করি তাহলে সেই পুল ডিপের মাঝখানের মধ্যে ইমেজটা চলে আসবে। যাই হোক, এটা এমএক্স অটো মানে লেফট রাইটে সেন্টার হয়ে যাবে।
আর শুধুমাত্র অ্যামোটো দিলে হলো চতুর্পাশে, উপর নিচে ডানে বামে। আচ্ছা, এইগুলা আমরা এখানের মধ্যে ওভারভিউতে যাই। ফর্ম, আমাদের এখানের মধ্যে বেশ কিছু ফর্মের ডিজাইনও আছে, যে ইনপুট ফর্ম, হ্যাঁ, এই যে ইনপুট ফর্ম এগুলা। তো এগুলা সব কিছু বানানো আছে। আমরা যদি এটাকে কপি করে কোনো একটা কম্পোনেন্ট, ধরেন কল এক্সেল 6, এটার ভিতরে যদি আমরা এখন এটাকে দিয়ে দেই, তাহলে দেখবেন এখানের মধ্যে বাই ডিফল্ট একটা ফর্ম এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা যদিও ক্লায়েন্টরা বেশি ইউজ করবে, আমরা এগুলাকে খুব কম ইউজ করি। কম ইউজ করি বলতে কি, কারণ এগুলাকে মডিফাই করতে হলে অনেক সিএসএস মডিফাই করতে হয়, বা সামথিং এলস কিছু এটা করতে হয়। অনেক সময় বডিশাপেরটাও নিয়েও আমরা কাজ করি, অনেক সময় আমরা কাস্টমভাবেও কাজ করি। এগুলো হচ্ছে বডিশাপের ডিফল্ট কম্পোনেন্ট, এগুলোকে বলা হয় কম্পোনেন্ট। হ্যাঁ, সো আরও কিছু কম্পোনেন্ট আছে। কীরকম? এগুলো তো হলো ফর্ম। এই যে এক ধরনের ফর্ম আছে, এক্সাম্পল অনেক ধরনের ফর্ম আছে। এই যে অনেক ধরনের ফর্ম, আমরা ফর্ম কন্ট্রোলের মধ্যে যদি যাই, এই যে এগুলো হচ্ছে এক একটা ফর্ম, এগুলো আমরা কপি করে নিলে এই ধরনের ফর্মের স্টাইল পাবো। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে। সিলেক্ট, খেয়াল করেন, এই যে এটা হচ্ছে সিলেক্ট। আমরা যদি এরকম ধরনের সিলেক্ট নিতে চাই, তাহলে বুটস্ট্র্যাপের এই ফর্ম সিলেক্ট ক্লাসটা আমরা নিতে পারি। দেখেন এই যে এখানের মধ্যে এই যে ফর্ম সিলেক্ট, এই ক্লাসটা থাকতে হবে। আমরা যদি কোনো একটা সিলেক্ট, আমরা প্রথম ক্লাসের মধ্যে কিন্তু সিলেক্ট নামে একটা ট্যাগ ইউজ করেছিলাম, এখানে যদি ফর্ম সিলেক্ট নামে যদি ক্লাস রাখি, তাহলে অটোমেটিক এই ডিজাইনটা পেয়ে যাবে। এই যে এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাবে। হ্যাঁ, আর যদি এই ক্লাসটাকে যদি আমরা একটু নতুন কিছু ক্লাস অ্যাড করে দেই, তাহলে দেখেন এই যে ডিজাইনটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, সো এগুলো বুটস্ট্র্যাপের মধ্যে মানে একটা ফ্রেমওয়ার্কের জিনিসই হলো এরকম, যে তারা কিছু জিনিস ইউজ করে রাখছে, আমরা সেই জিনিসটাকে রিইউজ করব। হ্যাঁ, এরপর হলো চেকবক্স, রেশিও, এগুলো আমাদের আছে আমাদের প্রজেক্টের মধ্যে। কিন্তু এইগুলা মানে আমরা যখন মানে ডাইনামিক করব, তখন এই ধরনের জিনিসপত্রগুলো থাকবে। হ্যাঁ, এগুলো কপি করে নিলেই আমাদের জিনিসপত্র হবে। রেঞ্জ মিনিং হলো এই যে এগুলা, ওই যে ডানে বামে নেওয়ার জন্য যে রেঞ্জগুলা, এগুলা। হ্যাঁ, আচ্ছা, এগুলোর জন্য যদি আমরা প্লাগ ইন ইউজ করাটা ভালো। এই যে এখানের মধ্যে আবার এই যে এটা আছে ইনপুট গ্রুপের মধ্যে কি আছে, ইনপুট গ্রুপের মধ্যে একাধিক টাইপের অনেক রকমের স্টাইলিং ইনপুট গ্রুপ আছে। আমরা এগুলার চাইতে আমরা একটু দেখি লেআউটের মধ্যে যদি আসি, তাহলে কি কি আছে। এই লেআউটের মধ্যে যে কলাম ম্যানেজমেন্ট করা, এই যে যদি 2 কলামে যদি আমরা লেআউট করতে চাই, তাহলে এই যে কল, এটা তো আমরা জানেন যে যতগুলা কলাম, শুধু কল যদি ক্লাস থাকে, কলামের নাম্বার যদি না থাকে, তাহলে যতগুলা কলাম আপনি এখানের মধ্যে রাখবেন, ততগুলা কলাম আপনার অ্যালাইনমেন্টে ইনলাইনে চলে আসবে রো এর মধ্যে। হ্যাঁ, এই যে একটু আগে আমরা ইমেজের মধ্যে করেছিলাম। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে অ্যাকর্ডিয়নে। এটা খুব ইম্পর্ট্যান্ট, খেয়াল করেন। এই যে অ্যাকর্ডিয়ন, এই যে এখানে অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, এই যে অ্যাকর্ডিয়ন মানে হচ্ছে ধরেন একটা কন্টেন্ট প্রশ্নবোধক আর কি, FAQ সেকশন করার জন্য এই সেকশনগুলো বানানো হয়। যেমন ধরেন যদি এরকম হয় যে কোনো একটা কোশ্চেন, এটা ধরেন কোনো একটা কোশ্চেনের আনসার, আমরা যদি এরকম ধরনের সেকশনগুলো যদি নিতে চাই, কপি করে এখানের মধ্যে পেস্ট করে দিব, তাহলে দেখবেন যে এই জায়গাটার মধ্যে আমাদের এই সেকশনটা চলে আসবে হুবহুব। এখন শুধু আমাদের কি করতে হবে, আমাদের যদি কোনো ফিগমা থেকে HTML যদি আমরা করি, ফিগমাতে যে ডিজাইন আছে ওই ডিজাইন অনুসারে আমাদেরকে এটার CSSটা একটু মডিফাই করে ওইটার মতন খালি করে নিতে হবে। বাট আমাদের ফাংশনালিটি সবগুলো করাই আছে, শুধু আমাদেরকে CSS মডিফাই করে এটার মতন করতে হবে। হ্যাঁ, এটা আমাদের ওয়েব ডিজাইনের যখন প্রজেক্টের মধ্যে আসবেন আপনারা, তখন এগুলো পাবেন, সব পাবেন এগুলা। তারপরে আমরা যাই অ্যালার্ট। ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন সময় অ্যালার্ট থাকে, রেড অ্যালার্ট বা সামথিং এলস। হ্যাঁ, অ্যালার্ট ডেঞ্জার যদি আমরা যাই, এই যে এটা যদি কপি করি, তাহলে এখানে দেখবেন যে একটা এখানের মধ্যে যে অ্যালার্ট, যদি কোনো সময় আমাদের মনে হয় যে কোনো একটা জায়গার মধ্যে অ্যালার্ট শো করানো দরকার, তখন যা সেটা কপি করে নিয়ে আসলেই আমরা বুটস্ট্র্যাপের যথার্থতা ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে আর অনেক ধরনের অ্যালার্ট আছে। বেজ বলতে কি, এই যে দেখেন এই যে এই নিউ বেজ, এই যেগুলা, তো এই বেজগুলো যদি আপনি ইউজ করতে চান, তাহলে যে কোনো জায়গার মধ্যে যদি আপনি বেজ ইউজ করতে চান, মনে করেন আমি এই বেজটা আমি ইউজ করবো, যে নিউ এর মধ্যে যে এই বেজটা ইউজ করবো। হ্যাঁ, তাহলে আমি এই বেজটা যদি ইউজ করতে চাই, তাহলে আমি এখানের মধ্যে ইউজ করবো এরকম, যে ধরেন H1, এটার মধ্যে হ্যালো টেক্সটের মধ্যে যদি এটা দিয়ে দিই, যে বেজ, এই যে এটা হলো কালারের জন্য। সো আমি যদি এখানে একটু দেখি, এই যে দেন বেজ চলে আসছে। ঠিক আছে, সো এটা অটোমেটিক এটার সাথে এটা চলে আসে, এই যে আচ্ছা হলো।
এগুলা মানে আপনারা দেখে দেখে ইউজ করতে হবে, মানে ওই ইউজ করে করে আপনাদের ওয়েব পেজের মধ্যে দেখবেন এই যেগুলো একটা পেজ, এগুলা কপি করে নিয়ে যায় দেখবেন। ব্রেড কাম কি, একটা ওয়েবসাইটের মধ্যে ধরেন কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছে, এখানে কি আমরা এটা ইউজ করছি দেখি, এখানে কি ব্রেড কাম ইউজ করছি, মনে হয় না, না এখানে এটা ইউজ করি নাই, এটা বুটিশপের মধ্যে মনে হয় আছে, বুটিশপেও ইউজ করে নাই। মানে এটা হচ্ছে ধরেন কোনো একটা ওয়েবসাইটের ব্রেড ক্যামের মধ্যে দেখায় যে আমি কোন পেজের পরে কোন পেজে আছি, সেই ধরনের জিনিসপত্রের জন্য। বাটন দেখেন, এখানের মধ্যে বাটন আছে, এই যে বাটন, সুন্দর সুন্দর বাটন ক্রিয়েট করা আছে। আপনি যদি এরকম প্রাইমারি টাইপের একটা বাটন নিতে চান বা ইউজ করতে চান, তখন এটা আলটিমেটলি এখানে ছেড়ে দিলেই এই যে বাটন স্টাইল হয়ে যাবে। জাস্ট এগুলো একটা ক্লাস ধরে, এই যে এখানের মধ্যে একটা ক্লাস, এই যে বিটিএন প্রাইমারি, হ্যাঁ, এখানে যদি আমরা দিই বিটিএন ডেঞ্জার, এই দেখেন বিটিএন ডেঞ্জার দিলে এটা মানে রেড কালার হয়ে গেল। এগুলো সব ক্লাস বেস করা, হ্যাঁ। আচ্ছা, এইটা বাটনের জন্য অনেকগুলা এখানের মধ্যে কম্পোনেন্ট পাবেন, বাটন গ্রুপ, কার্ড, কারোসেল। আমরা কিন্তু চাইলে বুটিশপের কারোসেল ইউজ করতে পারবো। এই যে এটা যদি কপি করেন, কারোসেল মানে একটা স্লাইডার, যদি এটা ইউজ করি না, এর কারণ হচ্ছে এটা ড্র্যাগ এন্ড ড্রপ না, ঠিক আছে। আপনি এখানের মধ্যে আইএনজি এর মধ্যে এটা মানে ড্র্যাগ এন্ড ড্রপ না, মানে মাউস দিয়ে ড্র্যাগ করে নেওয়া যায় না, এটার জন্য মূলত আমরা ইউজ করি না। এই দেখেন স্লাইড হয়, এই দেখেন হাতে যে কার্সর দিয়ে যায় না, ঠিক আছে, মাউস ধরে ড্র্যাগ করলে যায় না, এই জন্য এটা ইউজ করি না। আচ্ছা, এই যে এগুলা কিন্তু যায় না, এগুলা মানে মাউস দিয়ে ড্র্যাগ করলে যায় না, এই জন্য আমরা যাই না, এগুলা ইউজ করি না। এরপরে আপনার এখানের মধ্যে কিছু মেনু আছে ইম্পর্টেন্ট, আবার মোরাল আছে, মেনু আছে, মোরালটা দেখাই, মোরালটা একটু ইম্পর্টেন্ট, মোরালটা ইউজ করতেই হয়। তখন এখানে ক্লিক করব, এই দেখেন এখানে পপ আপের মধ্যে আসতেছে। সো আমি যদি এটাকে ইউজ করতে চাই, তাহলে কপি করব, কপি করে এখানের মধ্যে এটা রাখবো। এই মোরালটা মূলত কানেক্ট হয়ে হলো এই যে এই আইডির মাধ্যমে। এখানে যে আইডিটা আছে, এখানে যদি আপনি 1 দেন, এই যে এইটা, এখানে যদি আপনি 1 দেন, তাহলে এখানেও আপনাকে 1 দিতে হবে, এই 1 এর সাথে এই 1 এর রিলেশন, হ্যাঁ। সো এখানের মধ্যে হ্যালো কন্টেন্ট, এটা হলো মোরালের কন্টেন্ট। সো আমরা যদি এখানে এক মিনিট, এই যে হ্যালো কন্টেন্ট চলে আসছে, যে বলেন। যে আপনি হচ্ছে স্লাইডের কথা বললেন, তো আমরা যখন থিম বানাবো, থিমের মধ্যে হয়তো আমাদের স্লাইডের প্রয়োজন হবে। তখন যদি আমরা যে কোয়েরি প্লাগইন ইউজ করি, আর এটা কি হচ্ছে থিম ফরেস্ট অ্যাকসেপ্ট করে? হ্যাঁ অবশ্যই আমরা, এটা অন রিসোর্স কোড। হ্যাঁ কেন করবে না, সবাই তো অন্যের স্লাইডারই ইউজ করে, মানে ফ্রি প্লাগইন যেগুলো আছে এগুলাই তো সবাই ইউজ করে, সমস্যা হয় না তো, বুঝতে পারছেন, কোনো সমস্যা নাই, যে করে প্লাগইন ইউজ করতে হবে, কারণ এগুলো তো বেসিক স্লাইডার দেওয়া হবে না। এই যে দেখেন এখানে ক্লিক করতেছি, এখানের ক্ষেত্রে এই যে এটা হয়ে গেছে, হ্যাঁ। থার্ড পার্টি প্লাগইনই ইউজ করা হয়, মানে এটা অন্যের সোর্স কোড বলে ইউজ নিবে না এরকম না, হ্যাঁ। আচ্ছা, এইটা গেল। তারপরে হচ্ছে নেববার ক্ষেত্রে ন্যাব অ্যান্ড ট্যাপসে যাই। ন্যাব অ্যান্ড ট্যাপসের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট যে অনেক সময় ওয়েবসাইটের মধ্যে ট্যাবের দরকার পড়ে। ট্যাব বলতে ক্লিক করলে যেই মেনুতে ক্লিক করবো ওই মেনুর কন্টেন্টটাই আমরা শো করাবো। তাহলে ওইটা যদি নিতে চাই, তাহলে একটু নিচে আসলে এই যে এগুলাই, হ্যাঁ, তাহলে এগুলো যদি নিতে চাই, এই যে এইটাই আমরা কপি করব, কপি করে এখানের মধ্যে দিয়ে দেবো। জাস্ট পরে আমাদেরকে সিএসএস মডিফিকেশনটা আমাদের করতে হবে, কারণ মন মতন কিন্তু এখানে ডিজাইন করা থাকবে না, ঠিক আছে। এখানের মধ্যে ধরেন আমাদের এটা হচ্ছে কন্টেন্ট, এটা মনে করেন দিলাম এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এখানের মধ্যে সি, এটা হচ্ছে ডি, এটা যদিও ডিজেবল করা আছে, এই যে ন্যাপ ডিজেবল নামে ক্লাস থাকলে ওই ন্যাপটা কাজ করবে না। সো এখানে যদি আমরা দেখি, এই দেখেন এই 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 মনে হয় মার্কআপ একটু ভুল আছে এই জন্য। আচ্ছা, এই হচ্ছে কাহিনী, এগুলো হচ্ছে ন্যাপ ট্যাব, এগুলো আমরা মানে ইনশাল্লাহ প্রজেক্টের মধ্যে ডাইনামিক করা শিখবো, যে কিভাবে মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে এগুলো কিভাবে ডাইনামিক করতে হয়, এগুলো আমরা শিখবো। এইগুলো কম্পোনেন্ট এই জায়গাগুলোর মধ্যে আছে। টুল টিপ আছে, দেখেন টুল টিপ বলতে কি, কোনো একটা জায়গার মধ্যে যদি আমরা হোভার করি, এই যে হোভার করছি, এই যে হোভার করলে দেখেন এই যে এখানে টুল টিপ শো করছে, হ্যাঁ। এই যে এখানে মূলত এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা একটা কন্টেন্ট বোঝাচ্ছে, হ্যাঁ। এরপরে
টোস্ট মানে হচ্ছে যে পপ আপিং ক্রিয়েট করার জন্য, এই যে এরকম ধরনের পপ আপিং আসার জন্য এই যে ক্লিক করব, এই যে দেখেন এই যে সাইডে বা লেফটে কোনো একটা জায়গার মধ্যে কিছু একটা শো করানোর জন্য। হ্যাঁ, আচ্ছা। আর হলো স্পিনার বলতে হলো এই যে লোডার টাইপের, এই যে লোডার মানে প্রি লোডার টাইপের আর কি। হ্যাঁ, এই আর কি। আর এখানের মধ্যে কিছু রেশিও আছে, এই যে রেশিও বলতে ইউটিউবের ভিডিও, মনে করেন আমি কোনো একটা ইউটিউবের ভিডিও আমি ইউজ করতে চাই। হ্যাঁ, মনে করেন আই ফ্রেম, এটা আমি একটু দেখায় দিই, এটা খুব ইম্পর্টেন্ট। মনে করেন আই ফ্রেমের মধ্যে একটা ডিপ নিলাম, ক্লাস ডেমোর মধ্যে আই ফ্রেম, কোনো একটা ইউটিউবের ভিডিও যদি আপনি লিঙ্ক আপ করতে চান আপনার প্রজেক্টের মধ্যে, তখন সেটাকে রেসপন্সিভ মানে কীভাবে ইউজ করবেন। হ্যাঁ, তো ধরেন আমাদের ডাকশো নির্বাচন বা এইটাই যাই, এখানে যাব, গিয়ে এই ভিডিওটা আমরা এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, ছেড়ে দিয়ে আমরা যদি এখানে একটু দেখি, এখানের মধ্যে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসবে। কেন আসবে না আই ফ্রেমের মধ্যে কেন আসলো না? তার মানে কি এই ভিডিওটা মনে হয় ক্লোজিং করা, মানে এই ভিডিওটা অন্য জায়গায় চলবে না, এরকম টাইপের হতে পারে। দেখি এইটা, আমি এখন বাবুগঞ্জে এটা দিয়ে দেখি। আচ্ছা, এখন দেখি কেন আসলো না। আচ্ছা, না উইথ হাইড না, এই যে এমবেডের লিঙ্কটা নিতে হবে আর কি, যে আই ফ্রেম এরকম টাইপের একটা লিঙ্ক নিতে হবে। আমি দেখি এখান থেকে শেয়ারে যাই, শেয়ারে গিয়ে এই যে এটা নিতে হবে, এই যে এই যে এমবেডের কোডটা নিতে হবে, যেটা। হ্যাঁ, এই যেটা, ঠিক আছে। এটা কপি করে ধরেন আমি এখানে মধ্যে রাখলাম, রেখে এই লিঙ্কটা আমাদের নিতে হবে, মানে আই ফ্রেমে চালাতে হলে এই লিঙ্ক লাগবে, এমবেড কোড, এই যেটা এখন আসবে, এই যে আসছে। দেখেন এটা কিন্তু ছোট হয়ে আছে। হ্যাঁ, ছোট হয়ে আছে। এখন আমাদের এইটা ধরেন আমি এটা কল এক্সেল 12 কলামের মধ্যে আমি এটাকে শো করাতে চাচ্ছি। এটা এই পর্যন্ত আজকে শেষ, আজকের বডিশপের সম্বন্ধে আলোচনা করব না। এতটুকু ধরেন এতটুকু হয়ে আছে, কিন্তু আমাদের এই কলামটা অনেক বড়। দেখেন আমাদের কলামটার উইথ অনেক বড়, এই দেখেন এতটুকু বড়, বাট এটার মধ্যে ইমেজটা কেন পেলো না? এটা একটু বলতে পারবেন কেন পেলো না ইমেজের ভিডিওটার উইথটা? ভাইয়া আই ফ্রেমের ভিতরে মনে হয় ডিফল্ট করে দেওয়া থাকে নির্দিষ্ট একটা। রাইট। এখন দেখা গেল যে এটার একটা রেশিও আছে 16:4 বা সামথিং এলস। আমরা যদি এটার মধ্যে বলি উইথ 100%, দেখেন এটা কেমন না আলটিমেটলি হাইট অটো, দেখেন এটা এরপরেও কিন্তু এটা হচ্ছে না, মানে সে একটা হাইট ধরে নিছে। হ্যাঁ, সে একটা ফিক্সড একটা হাইট ধরে নিছে। সো এই ফিক্সড এইভাবে হাইট ধরে থাকলে এই জিনিসটা কেমন না? তো আমরা এই জিনিসটাকে বডিস্ট্র্যাপের মাধ্যমে, বডিস্ট্র্যাপে যখন আসে নাই তখন আমরা একটা প্লাগ ইন দিয়ে এটাকে মানে রেসপন্সিভ করতাম, মানে রেশিও অনুসারে বাড়াতাম। যেমন দেখেন এখানের মধ্যে কত সুন্দর একটা রেশিও, এই যে এই জায়গাটা, ঠিক আছে, জায়গাটা কত সুন্দর একটা রেশিও, এটাকে বলা হয় 16:4 রেশিও মেবি। তো বডিস্ট্র্যাপের মধ্যে 16:9, সরি। তো বডিস্ট্র্যাপের মধ্যে একটা ক্লাস বানিয়ে রাখছে তারা, এই শুধু এতটুকু রেশিও 16:9, আরও রেশিও আছে 1:1, 4:3 দিয়ে দেখবো আমরা। আমি যেগুলো দেখাইছি আপনাদেরকে এগুলো খুব ইম্পর্টেন্ট বুটস্ট্র্যাপের। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এইখানের মধ্যে জাস্ট এই ক্লাসটা বসাবেন, বসালে খেয়াল করে দেখেন ইজি না? খুবই ইজি। দেখছেন এই জিনিসটা কিন্তু সুন্দর করে এই জায়গার মধ্যে কিন্তু চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে 1:1, যেটা রেশিও 1:1, এটা দিলে কেমন হয়? 1:1, 1:1 মিনিং হচ্ছে কি হাইট উইথ সমানভাবে পাবে। মানে আমরা এখানের মধ্যে ধরেন কল এক্সেল 3, দেখছেন 4 কোণা হয়েছে, এই যে এখানের মধ্যে 4 কোণা। আর যদি 4:3 দেই তাহলে কি হবে বলতে পারবেন? হ্যাঁ, এই দেখেন, এই যে মানে উইথটা একটু বেশি, হাইটটা একটু কম, এইগুলো আর কি রেশিও। হ্যাঁ, আর 16:9টা হলো একদম প্রফেশনাল, আর এইটা
এটার মানে হচ্ছে একটু হাইট আর একটু কমবে, উইডটা বাড়বে। এই যে এখন আমরা যদি এখানে এটাকে যদি একটু 6 দেই, একটু বড় করে উইড দেই, তাহলে খেয়াল করে দেখেন এটার হাইটটা কিন্তু কম, আমি দেখছেন? এখন আমরা যদি কিন্তু সব সময় মানে মেইন হচ্ছে এটা, অন্য গুলির মধ্যে উত্তর দিয়ে এখন ডানে বামে ডানে বামে কাটিং হয়, কিন্তু 16:, কারণ এইটা যে 16:9 রেশিও এরকম। হ্যাঁ, সো এইটা আপনাদের প্র্যাকটিসের বিষয়। হ্যাঁ, যে এখান থেকে কি কি ডাটা আছে প্রত্যেকটা ডকুমেন্টেশন এখান থেকে লেফটে দেখে দেখে আপনারা ইউজ করবেন। এবং আমি ফ্লেক্স বক্স, যখন আজকে কিন্তু আমি ফ্লেক্স বক্সটা ইগনোর করছি, ঠিক আছে? এই ফ্লেক্স বক্সটা যখন আমাদের HTML থেকে আপনারা ফ্লেক্স বক্সটা শিখবেন, এই যে এটা, কারণ এটা আমাদের আসলে আমাদের যে কোর্সটা এটা তো শুধুমাত্র HTML এর কোর্স না। এখন আমি আসলে দেখেন HTML এর মধ্যে তো এমন অনেক কিছু আছে যেটা আমি 1 মাস কোর্সে দেখালেও কিন্তু মানে এই কোর্সটা কিন্তু আমি দীর্ঘ 9 মাস যাবত এই কোর্সটা আমি নিয়েছি। তাহলে একটা কোর্সের মধ্যে যদি 9 মাস যাবত একটা কোর্সে, যদিও প্রতিদিন ক্লাস হয় না, সপ্তাহে 2 দিন, মাঝে মাঝে গ্যাপ গেছে, মাঝখানে জুলাই আন্দোলনের ইয়ে হয়েছে, বহুত মানে সময় নষ্ট হয়েছে, ঈদের সময় গেল। সো এই সময়ের মধ্যে আমরা এই ক্লাসটা করছি, তার মানে এখানের মধ্যে এমন কিছু কিছু ডাটা আছে যেই ডাটাগুলো আপনারা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাদের HTML CSS রিলেটেড যে প্রবলেম, এই প্রবলেমগুলো আপনাদের থাকবে না। তো আপনাদের এখন কাজ হচ্ছে এই 1 নাম্বার এবং 2 নাম্বার ভিডিও শেষ করে আমাকে পার্সোনালি ইনফর্ম করা, এবং আজকের ক্লাসের পরে নেক্সট ক্লাসের পূর্বে ধরেন আমি আজকে আমি কোশ্চেন বানাবো না, কালকে আমি অফিসে গিয়ে কোশ্চেন বানিয়ে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দিব, আপনারা সেই কোশ্চেনের প্র্যাকটিসটা করে, ঠিক আছে, যেটা করবেন, এটা ফাইলটা আমি কিভাবে নিলে ভালো হয় আমাকে কেউ সাজেশন দেন তো। ইয়াতে এই খালেক ভাই, আপনাদের উস্তাদের মধ্যে কিভাবে ফাইলগুলো জমা দিতেন, কাকে জমা দিতেন? হ্যাঁ, গিট, গুগল ক্লাসরুম দিয়ে জমা হয়, গুগল ক্লাসরুমের মাধ্যমে কিন্তু জমা দেওয়া খুব ভালো কাজ করে। ও আমি বলি হচ্ছে আমরা হচ্ছে যে পত্রিকা আছে না, পত্রিকা দিতে পারি। না, সবাই আসলে এটা বুঝবে না, নতুনদের কথা চিন্তা করতে হবে, সবাই কোনটা বুঝবে এটা। হ্যাঁ, না ফাইলটা তো দিতে পারবেন, এটা কিভাবে দিবেন সেটা, কিন্তু আপনারা যদি 100 জন মানুষ যদি আমাকে ফাইল দেন, তাহলে সেটা আমি মানে ফাইন্ড আউট করতে হলে আমার সুবিধাটা কি হবে, কারণ আমার আগের বেসগুলোর মধ্যে আমার সাপোর্ট দিতে হয় নাই, ঠিক আছে? পত্রিকা যদি দেয় না তাহলে হচ্ছে আপনি লাইব্রেরিতে দিতে পারবেন, ওটা হচ্ছে কোডে লিখতে পারবেন, আর হচ্ছে এটা দেওয়া অনেক সহজ। হ্যাঁ সহজ, HTML প্রোগ্রামে বেস করে দিতে আর CSS করে দিতে। হ্যাঁ সহজ তো, কিন্তু আলটিমেটলি আমি চাচ্ছি একদম মানে তারা ডিরেক্ট ইয়ের মধ্যে কাজ করবে, মানে তাদের ফাইলে কাজ করে তারপরে ওইটা দেখাবে। এইটার জন্য আমি রিকমেন্ড, হ্যাঁ জি ফাইল দিবেন এট এ টাইমে গুগল ক্লাসরুমের মাধ্যমে, নাকি গুগল ক্লাসরুমে কি আপনারা সবাই ইয়ে করতে পারবেন? গ্রুপ করে দিলে গ্রুপে, গুগল ড্রাইভ শেয়ার করে দেওয়া যে আনজিপ করতে হবে আচ্ছা সেটা করলাম, অসুবিধা নাই। সেটা একটা সাবডোমেইন করে একটা ফর্ম করে দেন যেখানে সবাইকে সাবমিট করে দিবেন। সাবডোমেইন করে ফাইল আপলোড করার মধ্যে কখন রেখে দেন সবাই এর এখানে সার্ভার অনেক ফাইলের সাইজ বড় হয়ে না, এখন যেটা করতে পারি, এগুলা রেকর্ডেড হয়ে লাভ। আছে এসে তো ইউআই তেও যদি একটু বেশি টাইম দিতে পারি কারণ এটা একটু কোপ আপ আচ্ছা, না ভালো বলছেন। আমি একটা কথা বলি, আপনারা যারা নতুন আছেন তাদের কি মডিউল 1 কি দেখা শেষ? মডিউল 1 কি দেখা শেষ হয়েছে? এই এমডি নাইম, আপনার কি মডিউল 1 দেখা শেষ হয়েছে? হ্যাঁ, নাইম কি বের হয়ে গেছে? আরিফ তো পারেন, আর কি আছে, এখানে অনেকেই আছেন যারা পারেন। হ্যাঁ, এখন 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 আমি বলতেছি এটা দেখতে হবে, এখন যদি কেউ না দেখে সেক্ষেত্রে রুহুল ভাই আমার কি করার আছে একটু বলবেন? এখন দেখা গেছে ভাইয়া যারা এখন ইউআইটা পারে তারা এখন রিল্যাক্সে আছে। এখন আপনি আবার যখন ওয়ার্কপ্লেসে যাবেন তখন আমি রিল্যাক্সে থাকবো।
এখন যারা একদমই বেসিক আছে তাদেরকে যখন আমি বলতেছি এই জিনিসটা আপনারা একটু সময় দেন। ক্লাসগুলো অনেকগুলা ভাইয়া ওইখানে দেখা গেছে মডিউলে জাস্ট আমি দাপাদাপ দেখে গেলে তো হবে না, কাজ করতে রাইট। হবে। তো এখন আপনি সান্ত্বনার দেখা দেখলে তো হবে না যে আপনার মনকে বললেন যে আমি দেখছি। যদি বলি ভাই আমি প্রি রেকর্ডেড ভিডিও শেষ করছি, মডিউল 1 এর মাত্র 2-3 নাম্বার চলতেছে, জি ঠিক আছে, জি। এবং এটা ভালো করে দেখতে হচ্ছে। এখানের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশনটিক ভিডিও আছে, রাইট? অনেক ইনফরমেশন আছে, হ্যাঁ অনেক ইনফরমেশন আছে। এটা দিয়ে বেসিক আমি অলরেডি আপনাকে একটা পাঠাইছি গুগলে, মানে ফেসবুকে আমি অলরেডি আপলোড আচ্ছা করেছি আচ্ছা আচ্ছা UI আচ্ছা করে। আচ্ছা। তো যেটা দেখা গেছে যে এখন হাতে খড়ির কাজ করতেছে, এটাতে যদি একটু সময় না দেই, আমার আমি এই ভাই আমি বলি, আমার মেন হাতে খড়ি হচ্ছে এই 3টা মডিউলের এতটুকু হচ্ছে আমার হাতে খড়ি। জি জি এইটা হচ্ছে হাতে, জাভাস্ক্রিপ্টের পরে বিষয়টা তো টোটালি আলাদা পার্ট, ঠিক আছে? আমার এইখান থেকে এই সাস লুপের এই পর্যন্ত এটা হচ্ছে হাতে খড়ির, একদম হাতে খড়ি। মানে এটা না জানলেই নয়, জানতেই হবে অ্যাজ এ ওয়েব ডেভেলপার। এইটার পরে আপনাকে এইটার কতটুকু, এইটা থেকে কতটুকু শিখছেন, এইটার শিখার উপর ডিপেন্ডেন্সি হবে আপনি এইখানে কি কি অ্যাপ্লাই করতে পারতেছেন। বুঝতে পারছেন? এই যে এইখানের মধ্যে এই যে HTML, এই যে প্রজেক্ট যখন আমরা শুরু করব, এইটা আপনি কতটুকু শিখছেন এই শিখার উপর ডিপেন্ডেন্সি করবে। হিসেবে কাজ করবে, যেটা বোঝা যাচ্ছে যে আপনার প্রথম প্রি রেকর্ডেড প্লাস মডিউল 1 হুম, প্লাস হুম, 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 মডিউল হুম, জাভাস্ক্রিপ্ট পর্যন্ত পুরো একদম যতটুকু বুঝছি ভাই, পুরো কোর ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। কোর ফাউন্ডেশন। এটা আমার মনে হচ্ছে আর কি, এটা হয়তো এরকম অনেকেই আছে হয়তো বলতেছেন না, কিন্তু কথা হচ্ছে যারা এটা মানে অলরেডি কোর্সটা কমপ্লিট করছে তারা তো ডেফিনেটলি তারা এক্সপার্ট হ্যাঁ এই বিষয়ে। হ্যাঁ। আর যেহেতু আমি ওয়ার্ডপ্রেস কমপ্লিট করছি, তাহলে ওয়ার্ডপ্রেসে আমি তখন প্রথম কয়টা দিকে রিল্যাক্স থাকবো, কিন্তু তারা এখন কিন্তু রিল্যাক্সে আছে, ঠিক আছে? এখন কিন্তু কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে যে ভাইয়া আমার এটা কমপ্লিট করার জন্য আমার কথা বললাম, বাকি অনেকেই হয়তো এটা ফিল করতেছে কিন্তু হয়তো বলতেছে না বা এরকম কিছু, কিন্তু একটু গ্যাপ দিলে মনে হয় ভালো হয়। যেহেতু এটা আপনি প্রথম মাত্রা রাখছেন যারা একটু ইউআই তে তো আমি হয়তো বেশ কয়েকটা জায়গায় যেমন বক্স সাইজিং এটা দেখছি ঠিকই, কিন্তু এটা একটু কেমন কনফিউশন লাগতেছে, বর্ডার বক্স বর্ডার এইরকম এই জিনিসগুলো একটু কেমন লাগতেছে। তো আমার মনে হচ্ছে পুরোটা শেষ করলে আরো অনেক কোয়েরিজ বের হবে, রাইট। যেটা হয়তো পরবর্তীতে আপনাকে আমি চাচ্ছি না যে আমরা কি ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আবার UI আমি তো আসলে সেটাই আপনাদেরকে বলতেছি যে এখন আপনাদের 1 মাসের সময়টা আমি রাখছি এই বেসিক ফাউন্ডেশনটা ক্লিয়ার করার জন্য। এখন এই 1 মাসে যদি আপনারা এইখান থেকে প্রশ্ন আমাকে না দেন যে আমি এই জায়গার মধ্যে আমার প্রবলেম, এই জায়গাটা আমি বুঝতেছি না, আমি তো আসলে প্রত্যেকটা ক্লাসেই বলতেছি যে আমাকে বলেন, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দেন যে ভাই আমি আসলে এই জিনিসটা বুঝতেছি না, এটার জন্য আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করেন। সেটা ক্লাসের ব্যবস্থাটা আমি নিব, কিন্তু আমাকে এখন পর্যন্ত রুহুল ভাই কেউ একজন পর্যন্ত বলে নাই যে আমি মডিউল 2 এর এই নাম্বার বা মডিউল 1 এর এই নাম্বার ক্লাসের মধ্যে এই পার্টটা আমি করতেছি, বাট এই পার্টটা আমি বুঝি নাই। তো এটা খুবই ডেঞ্জারাস, মানে আমি আসলে বুঝতেছি না, আমি আসলে বুঝতেছি না আমি কি আপনাদের সাথে খুব রুড ব্যবহার করি যে আমি আপনাদেরকে ধমক দিচ্ছি, আমি আপনাদেরকে বলতেছি আমাকে কোশ্চেন করতে গেলে আপনারা ভয় পাচ্ছেন। এটা কখন হবে? যখন একটা ইনস্ট্রাক্টর সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনি কোশ্চেন করতে ভয় পাচ্ছেন, আপনি কোশ্চেন করলে ভাই না কি মনে করে, এইরকম ধরনের সিচুয়েশনটা তো এখনো মানে কোনোভাবেই সম্ভব না। হ্যাঁ, আমি তো কোনো ক্লাসে এরকম ধরনের কোনো সিচুয়েশন ক্রিয়েট করি না। তাহলে আপনারা কেন কোশ্চেনটা করতেছেন না? ওয়ার্ডপ্রেসের মধ্যে গেলে আপনারা কেন বলবেন যে ভাই আমি তো ফ্লেক্সবক্স শিখি নাই? তখন তো ভাই আসলে আমি ওয়ার্ডপ্রেসে গেলে ওয়ার্ডপ্রেসের টপিক নিয়ে বলে থাকবো, তখন আমি HTML CSS নিয়ে আর আগাবো না, কোনো কথা বলবো না। যেমন আমি ওয়ার্ডপ্রেসের কোর্সের মধ্যে, ওস্তাদের ওয়ার্ডপ্রেসের কোর্সের মধ্যেও কিন্তু আমি HTML CSS এর যদি কেউ কোনো কোশ্চেন করে আমি এগুলোকে স্কিপ করার ট্রাই করি, কারণ এটা তো আমার কাজ না যে আমি HTML CSS আমি শিখাবো। তবুও আমি ট্রাই করি যে এগুলো শিখেন, এগুলো লাগবে, এগুলো বলি। এখন আপনাদেরকে আমি হাত জোর করে বলতেছি,
আপনারা কাইন্ডলি এইটা মনে করেন এটাই প্র্যাকটিস করতেছেন বা এটা প্র্যাকটিস করতেছেন, এটা প্র্যাকটিস করতে যায় আপনি কি প্রবলেম ফেস করছেন প্র্যাকটিস করতে যে, এখন আপনি বললেন না যে ভিডিওর 30 মিনিটের মধ্যে যেই জিনিসটা বুঝেছেন এটা বুঝি নাই, এটার কোনো কোশ্চেনই না। হ্যাঁ, এটা কোনো কোশ্চেনই না। আপনি ভিডিও 30 পর্যন্ত প্র্যাকটিস কোনটা করছেন, যেই করছেন যেটা হচ্ছে না বা এটার মানে বোঝেন নাই, এইটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে আমি 1 ঘন্টার মধ্যে কি বুঝাইছেন, এই ভিডিওর 1 ঘন্টা মানে 58 মিনিটে আপনি যা বুঝাইছেন সেটা বুঝি নাই, সেটা সহ আপনার ফাইলটাও আমাকে দেখাতে হবে যে আপনি এই পর্যন্ত প্র্যাকটিস করছেন। ঠিক আছে? এখন আপনি যদি প্র্যাকটিস না করে যদি বলেন যে এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, তাহলে হবে না। আমি মনে করি আমার এই ক্লাসের মধ্যে যদি আপনি মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন, সময় লাগবে কিন্তু মনোযোগ সহকারে ভিডিও দেখে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার এটা বোঝার কথা। কারণ এর চাইতে সাবলীল ভাষায় ভিডিও হতে পারে না। আমি আমার নিজেরটাই বলতেছি, এর চাইতে সাবলীল ভাষায় ভিডিও হতে পারে না। আমি আমি তো কোর্স এনরোল করছি হচ্ছে গত মাসে সেপ্টেম্বরে, সরি জুলাই। আমি কিন্তু 5 নম্বর মডিউল করছি আমার ওই প্রোগ্রামে। আচ্ছা, তো আমি তো আগে থেকে জানি, তারপরেও আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনার যেভাবে বোঝানোর যেভাবে আপনি বুঝিয়েছেন, যদি কেউ যদি ওয়ার্ড টু ওয়ার্ড ফলো করে, আমার মনে হয় না আইদার সে প্র্যাকটিস করে নাই অথবা সে বুঝে গেছে। কারণ বুঝে যাওয়ার কথা হবে, এখানে কোশ্চেন অ্যানালাইজ হওয়ার কোনো প্রশ্নই আসে না এমনভাবে সাবলীলভাবে আপনার। আচ্ছা, এখন আমি আবারও আজকে গ্রুপে অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব যে এইখানের মধ্য থেকে অবশ্যই যেন মডিউল, এতদিনে আসলে মডিউল 1টা আসলেই শেষ করে ফেলা উচিত ছিল। হ্যাঁ, না হলেও মডিউলের এই যে এই পার্টের মধ্যে আসা উচিত ছিল। বলেন। কোশ্চেনটা হলো, আমি যে আমাদের যে এখানে সার্চ ব্যবহার করা হয়েছে মডেল 2 তে, এই সার্চ আমাদের এই কোর্সে যেটা আমি চাইতেছি এই সার্চের লোক নিয়ে একটা নতুন ভিডিও দেন, যেখানে আমি দেখছি যে পরবর্তী যে মডিউলগুলো আছে 4 না 5 মডিউলে আপনি এই সার্চ লুপের ফন্ট সাইজ গুলা নেওয়া, এরপরে মার্জিন আর প্যাডিং বাদে অন্যান্য কিছু দেখাইছেন। তো এগুলো একটু এগিয়ে আনে ভালোভাবে বোঝাইলে মনে হয় ভালো হইতো। না, এগুলা পরবর্তী স্টেপে দেখাইছি মনে হয় আমি, তাই না? জি জি দেখাচ্ছেন মডিউল 4-5 সরি 4 না 5 না 6 আছে। না, এগুলো তো সামনের দিকে গেলে তো অবশ্যই পাবেন। এগুলো আমি এখন কেন দেখাবো? আমার তো এই জিনিসগুলো সামনের দিকে দেখানো আছে। হ্যাঁ, আমি বিষয়টা তো এরকম না যে আমার এই মডিউল 2 পর্যন্তই আপনাদের দেখার কথা। আমার এনে কথা হলো, আমার এই মডিউলটা এখানে মাত্র 16টা মডিউল আছে, এটা নিয়ে 17টা। এই 17টা মডিউলে আপনাদেরকে কোনোভাবে যদি শেষ করতে পারেন, তাহলে এইখান থেকে অনেক কিছুই পাবেন। এখন যদি আপনারা টার্গেট রাখেন যে এতটুকুই মডিউল 4 পর্যন্ত বা বেসিক স্ট্রাকচারগুলো, এটা আমাদের বড় বেনিফিট পাইছে যে এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোর্সে আপনি ওয়েব ডিজাইনের কোর্সটা সবাই একবার উন্মুক্ত করে দিয়েছে। হ্যাঁ, এটা তাহলে আপনার কোর্স ফিটা কত হলো? আপনারা যদি কেউ 3-4 হাজার টাকাতে জয়েন করেন, তাহলে আপনার কোর্স ফিটা আলটিমেটলি কত হলো? কারণ এই কোর্সটা তো এখনো অনেকেই 3,000-4,000 টাকাতে জয়েন করে, এটাও অনেক বড় benefit। ঠিক আছে। এখন আপনারা কি করবেন, আমার মডিউল 1 এবং মডিউল 2 এই দুইটা জিনিস আপনারা আগামী রবিবারের মধ্যে এট এনি কস্ট একটু ট্রাই করেন শেষ করার জন্য। যদিও শেষ না করতে পারেন, মডিউল 1টাই শেষ করেন। প্রত্যেক সপ্তাহে একটা করে দেখেন মডিউল শেষ করতে পারেন কিনা। যদি তা করতে পারেন তাহলে আপনারা বেনিফিটেড, আর যদি শেষ না করতে না পারেন তাহলে আসলে আমার বলার কিছু নাই। হ্যাঁ, আমি প্রত্যেকটা ক্লাসে একই কথাই বলতেছি। সো কে বলছেন দেখি? প্রশান্ত দাস ভাই, আপনি এই যে দেখতেছেন অনেক কিছু জানতে পারতেছেন না এখানে HTML CSS এর? আমি বিশ্বাস করি যারা আগে থেকে HTML CSS পারেন তারাও যদি এই মডিউলগুলো দেখেন তবু অনেক কিছু জানবেন, যেগুলো আগে ক্লিয়ার ছিলেন না, বাট ক্লিয়ার হয়ে যাবেন। বুঝতে পারছেন? পজিশন রিলেটিভ অ্যাবসলিউটের ক্ষেত্রে, বিফোর আফটারের ক্ষেত্রে, সাসের মিক্সিং এটা সেটার ক্ষেত্রে যারা একটু থাকে না যে জানি বাট প্রপার না, তারাও এই জিনিসগুলা ক্লিয়ার আপ হবেন, এটা আমি আপনাদেরকে বলতেছি। সো কোনো কিছুকেই ছোট করে দেখবেন না। হ্যাঁ, অনেক কিছু জানার আছে। তবে আমি মনে করি এইখানের মধ্যে এতটুকুর মধ্যে যা দেখাইছি, এটা ইউটিউবে যদি এটাকে প্লেলিস্ট করে দেওয়া হতো তাহলে মিনিমাম 50টা ভিডিও হতো। বুঝতে পারছেন?
মিনিমাম 50টা ভিডিও হতো। কারণ আপনি দেখেন এই 2 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখাচ্ছে, এই 2 ঘন্টার মধ্যে অনেক কিছু দেখাচ্ছে। আমি এটাও জানি যে আমার 2 ঘন্টার ভিডিও আপনাদের প্র্যাকটিস করতে অনেক সময় লাগে, কারণ লাগবেই তো, এটা তো খুবই স্বাভাবিক। হ্যাঁ, খুবই স্বাভাবিক, কারণ আমি দেখাইতেছি, আপনারা যখন প্র্যাকটিস করেন তখন একবার প্র্যাকটিস করেন, একবার ভিডিও দেখেন, একবার প্রবলেমে পড়তেছেন, আবার ওই ভিডিও দেখে দেখে আপনারা শিখতেছেন, অনেক কাহিনী। তবু আমি বলবো যে আপনারা মডিউল 1 এবং মডিউল 2 এর এতটুকু পার্ট আগামী রবিবারের মধ্যে অ্যাট এনি কস্ট আপনারা শেষ করার ট্রাই করেন, ঠিক আছে? তা না হলে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেসে যারা একদম বেসিক আছেন তারা ওয়ার্ডপ্রেসে গেলে প্রবলেম হবে। হ্যাঁ, সো এত রিসোর্স থাকার পরেও আমি বুঝি না যে আমাদের শেখার আগ্রহটা কেন কম। মানে এটা এইরকম হলে আসলে কিভাবে কি করবেন আমার আসলে মাথায় ধরে না। হ্যাঁ, যাই হোক ভাই, এটা বানাইছেন অ্যাজ এ নতুন, ঠিকঠাক আছে। এই জিনিসটাকে আরও প্রফেশনাল করতে হবে। ওকে, এই জিনিসটাকে আস্তে আস্তে আরও প্রফেশনাল করবেন। ওকে, আজকের মতো এতটুকুই থাকুক। আমি অ্যানাউন্সমেন্ট গ্রুপের মধ্যে আবার দিয়ে দিচ্ছি, যারা নতুন যারা ক্লাসে জয়েন করে নেয় তারাও যেন আবার পেয়ে যান। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।